আচ্ছা, লাস্টের ভিডিওতে আমরা একদম প্রোগ্রামিং ফান্ডামেন্টালস কি ওগুলা দেখছি, যে ইনপুট আউটপুট কেমনে নেয়, কিছু প্রিন্ট কেমনে করে, ইনপুট কেমনে নেয় ইউজার থেকে, ইফ এলস কি, ফর লুপ কি, অ্যারে, তারপর আর মোস্ট ইম্পর্টেন্টলি ফাংশনস কেমনে কাজ করে। খুব বেসিক ওভারভিউ ছিল, আশা করি বুঝতে পারছেন। এরপর এইটা আমরা ক্লাস নিয়ে আগাবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক্স নিয়ে আমরা দেখব, যে ক্লাস কি, অবজেক্ট কি, তারপর আস্তে আস্তে ইনহেরিটেন্স কেমনে হয়, ফ্রেন্ড ফাংশন কি, ফাংশন ওভারলোডিং কি, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, এখন আসেন আমরা কোড করি। প্রথমে কি লিখতে হয় জানি, হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম ইউজিং স্পেস ইন্ট। এখানে আমাদের প্রোগ্রাম লিখি। আচ্ছা, ফাংশন তো আমরা আমরা কি জানতাম সিতে, মোস্ট অফ দ্য কোড, ঠিক আছে, ইফ এলস ফর লুপ এন্ড দেন যা যা করছি সি করছে, মোস্ট অফ দেম ওয়ার ইনসাইড অফ দিস, রাইট, মেইন ফাংশনের মধ্যে ছিল। এরপর আমরা যখন ফাংশন শিখছি তখন মেইন ফাংশনের বাইরে আমরা আর কি ফাংশন ডিক্লেয়ার করছি। একটা যেমন উদাহরণ দেখে, আরেকটা জিনিস দেখাই, যে সাপোজ ভয়েড প্রিন্ট, এই ফাংশনের কাজ কি, জাস্ট হাই প্রিন্ট করা, রাইট। এটা রিটার্ন টাইপ নাই, প্যারামিটার নাই। তো আমরা এখানে জাস্ট যদি সিম্পলি প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম সেমিকলন দিয়ে দেই, কি আসবে, হাই আসবে, রাইট। এখন আপনার যে সব ফাংশন পুরাপুরি এই উপরেই আপনার ডিফাইন করে দিতে হবে তাও না, আপনি চাইলে শুধু এই জিনিসটুক এখানে রাখতে পারেন। ধরেন আপনার এখানে আপনার এই প্রিন্ট ফাংশন, সাপোজ একটা ফাংশন আছে 800 লাইন, অনেক বড় ফাংশন, অনেক কয়টা কাজ করে, তাই না? এরপর আরো দুইটা ফাংশন আছে, একটা 900 লাইন, একটা 500 লাইন। তা আপনার তিনটা ফাংশনই হচ্ছে আপনার 1500-1600 লাইন কোড, ঠিক আছে? তা আপনার মেইন ফাংশনে যাইতে আপনার মাউস কতটা স্ক্রল করা লাগবে আপনি ভাবেন তো। 150 লাইন, 1500 লাইন, সরি, 1500 লাইন আপনার স্ক্রল করে আপনার মেইন ফাংশনে আসতে হবে। আমরা কি জানি, প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয় মেইন ফাংশন থেকে, রাইট? তো এটা তো খুব প্যারা। এটার জন্য আপনি কি করতে পারেন, আপনি জাস্ট উপরে ফাংশনটার নাম লিখতে পারেন, হ্যাঁ, আর এইটার ডেফিনেশন আপনি নিচে করতে পারেন। এটা আমরা এমনি লিখবো, এইখান থেকে এই পার্টটুকু কেটে দিব, আর এখানে একটা সেমিকলন দিয়ে দিব। এখন দেখেন, এই সাপোজ প্রিন্ট যে ফাংশনটা আছে, এটা 800 লাইনের একটা ফাংশন। তা আমি এই 800 লাইনের কোড এইখানে না লিখে মেইন ফাংশনের নিচে এমনি লিখে দিতে পারবো, যাতে আপনি একটু স্ক্রল করেই মেইন ফাংশনে আসতে পারেন, তারপর প্রিন্টের কাজ করতে পারেন। তারপর এই প্রিন্ট কি কাজ করে, যত বড়ই কাজ না হোক, এটা আপনার মেইন ফাংশনের নিচে। এটা আমি যদি রান দিই, দেখেন একই কাজ হচ্ছে। এখন আমরা যেহেতু ছোটখাটো ফাংশন লিখতেছি, আপনারা উপরে ডিফাইন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। বাট আপনারা যদি চান যে এক্সপেরিমেন্ট করে নিচে এমনি ডিফাইন করতে, সেটাও আপনারা করতে পারবেন। ঠিক আছে, রইলো। তো এই এই জিনিসটা গেল। এখন আসেন ক্লাসে আসি, ঠিক আছে? এখন বলতে পারেন ক্লাস কি ভাইয়া, অবজেক্ট কি, এটা দিয়ে কি করে? আপনাদের মোস্ট অফ দ্য বুকস এন্ড যত রিসোর্স ফলো করবেন, ওইখানে সুন্দর করে বলা থাকবে, একটা সুন্দর ডেফিনেশন দেয়া থাকবে। আপনারা ডেফিনেশনটা পড়ে নিন। যেমন টিচ ইউরসেলফ সি প্লাস প্লাস, আপনাদের যে বইটা ফলো করা হয়, আমি ওখানে মনে হয় সুন্দর করে ডেফিনেশন দেয়া আছে, অথবা আপনারা ক্লাস নোটে পেতে পারেন, ওইটা ফলো করবেন। এরকম কিছু লেখা থাকতে পারে যে ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট, হ্যাঁ, আর অবজেক্ট ইজ অবজেক্ট ইজ অ্যান অবজেক্ট ইজ আ ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ক্লাস, ঠিক আছে? তো এই জিনিসগুলো লেখা থাকতে পারে। এখন সোজা বাংলায় যদি বুঝতে চাই, ক্লাস কি,
আমরা ডেটা টাইপ দেখছি না, বিল্ট ইন ডেটা টাইপ কি বলেন তো? একটা আছে কি ইন্টিজার এজ, তারপর আরেকটা আছে স্ট্রিং নেম, ঠিক আছে? দুইটা আলাদা ডেটা টাইপ আছে, একটা কি ইন্টিজার এজ, আরেকটা আছে কি স্ট্রিং নেম। এখন আমরা অ্যারেতে দেখছিলাম ফার্স্ট ভিডিওতে যে আমার 7 দিনে 7 রকমের টাকা আছে, সপ্তাহে 7 দিনে 7 রকমের পকেট মানি আমি পাই। আমি রবিবারে 100 টাকা পাই, সোমবার 200 টাকা পাই, মঙ্গলবার 300 টাকা পাই, তাই না? এরকম 7টা আমার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল আছে। তা আমরা এটা সহজ করার জন্য কি করছিলাম, একটা অ্যারে ব্যবহার করছিলাম, তাই না? অ্যারের মধ্যে 7 দিনের জিনিস একবারে আমি ইনপুট করতে পারছিলাম। তাহলে আমি যদি ক্যাশ নামের একটা অ্যারে ক্রিয়েট করতাম, 7টা দিনের পকেট মানি আমি ওখানে লিখতে পারতাম, রাখতে পারতাম আর কি জায়গায়। পরে এটা ইন্ডেক্স দিয়ে আমি ইউজ করতে পারতাম। ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 5 6 এরকম এক্সেট্রা। এখন ধরেন আমি চাচ্ছি, এমন কি কোনো ওয়ে আছে এই যে ইন্টিজার এজ আছে আর এই যে স্ট্রিং নেম আছে, এই দুইটাকে একটা জিনিসের মধ্যে প্যাকেট করে রাখা? এইটাকেই হচ্ছে ক্লাস বলে। আর ক্লাসকে আপনি অনেক জায়গায় দেখবেন বলা আছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আমরা একটা কমপ্লেক্স ডেটা টাইপের মতো করতেছি। আপনি এখানে শুধু ভ্যারিয়েবল না, আপনি এখানে ফাংশন, কনস্ট্রাক্টর অনেক কিছু রাখতে পারবেন একটা ক্লাসের মধ্যে। তা আমরা একটা সিম্পল জিনিস দেখি, হ্যাঁ? আমরা একটা ইন্টার এজ কার হইতে পারে, হিউম্যানের হইতে পারে, তাই না? আমি দেই ধরেন ক্লাস, ক্লাসের নাম প্যারেন্ট, ঠিক আছে? তারপর কি লিখবো দেখেন, আরেকটা জিনিস, মেইন ফাংশন কি অথবা যে কোনো ফাংশন কি, রিটার্ন টাইপ ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট, এটা কি প্যারামিটার অ্যাকসেপ্ট করার জন্য অথবা প্যারামিটার আছে কি নাই এটা বোঝানোর জন্য। তারপর সেকেন্ড ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? ক্লাসে কি করব, আপনার ফাংশনের মতো এটা দেয়া যাবে না। এটা মানে কি ফাংশন হয়ে যাবে, ক্লাস তো ফাংশন না। কি করব, এন্টার দিব, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, আর লাস্টে একটা সেমিকলন দিয়ে দিব। আপনি যদি সেমিকলন না দেন এটা কিন্তু ক্লাস হয় নাই, আপনার সেমিকলন দিতে হবে। এটা হচ্ছে ক্লাসের স্ট্রাকচার, ঠিক আছে? এখন যা লেখা ভিতরে লিখবো আমি। এরপর কি লিখবো, পরের লাইনে পাবলিক লিখবো। পাবলিক, পাবলিক কেন লিখতেছি, কেন লাগে, একটু পরে যাচ্ছি, ফার্স্টে ওভার কমপ্লিকেট না করি। হ্যাঁ, পাবলিক লিখলাম। এরপর আমি লিখলাম কি স্ট্রিং নেম, তারপর ইন্টিজার এজ, ঠিক আছে? এই দুইটা জিনিস লিখলাম। এখন এখন কি করব, ধরেন একটা ফাংশনও দিই, তাই না? ধরেন আমরা তো কোড ইজি করার জন্য এগুলা ব্যবহার করব ফিচার। একটা ফাংশন নিলাম, এটা থাকবে ভয়েড ফাংশন, ভয়েড ডিসপ্লে, এটা নাম থাকবে ডিসপ্লে, ঠিক আছে? ডিসপ্লে। আর এখানে দুইটা প্যারামিটার আসবে। দুইটা প্যারামিটার কি কি, ধরেন ইন্টিজার, আচ্ছা ফার্স্টে দেই এন আর পরে দেই এ। এন আর এ কেন দিলাম, নাম কেন দিলাম না, ওটাও পরে আসতেছে। দিলাম, দেওয়ার পর এখন কি করব, আমরা লিখবো যে নেম, আচ্ছা তারা এইখানে প্যারামিটার না নেই, ওয়েট ওয়েট ওয়েট, এখানে ফার্স্টে, আচ্ছা প্যারামিটার নেই, এন প্যারামিটারের সময় কি বলছিলাম, অবশ্যই অবশ্যই কি টাইপের প্যারামিটার ওটা তার আগে লিখে নিতে হবে। এরকম এন হচ্ছে স্ট্রিং টাইপের, ইন্টিজার এ, ইন্টিজার হচ্ছে এ টাইপের, ঠিক আছে? তো এখন কয়েকটা কাজ করব এই ফাংশনে। ধরেন নেম, এই যে আমার প্যারামিটারটা আছে নেম, এইখানে নেম লিখবো। আর এইখানে যে এন পাস করব, মেইন ফাংশনে কিছু একটা ফাংশন ডাকবো, ওই মানে এই ডিসপ্লে ফাংশনটা ডাকবো, ওইখানে এন এর মধ্যে আমি একটা মান পাঠাবো। ওই মানটা এই এন এর মধ্যে যাবে, এন থেকে এই নেমের মধ্যে যাবে। এই নেম কি, এই যে এই নেমটা। তাহলে এন ইকুয়ালস টু নেম ইকুয়ালস টু এন।
আবার কি এখানে এজ পাঠাবো, এই এজটা মানে একটা বয়স পাঠাবো, এটা এর মধ্যে যাবে, এই এটা আবার এজের মধ্যে যাবে, এই এজটা আমি এখানে লিখে দিই, এজ ইকুয়ালস টু এ, হইলো? এখন দেখেন এটা তো করলাম, লাস্টে কি করব, সি আউট ভিউ আর নেম অ্যান্ড ইউ আর এজ ইয়ার্স। এই যে আমার ফাংশনের কাজও শেষ, এটা স্পেস দিই। এখন ফাংশনের কাজ শেষ, ধরেন আমার ক্লাস অ্যাড টু কি, ঠিক আছে, প্যারেন্ট না দিয়ে এটা নাম দেই হিউম্যান, হিউম্যান ক্লাস দিলাম। এখন দেখেন আমি ক্লাসটা ইউজ, আমি কি বলছিলাম, ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, এটা একটা ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট নীল নকশার, লাইক লিটারাল ট্রান্সলেশন, রাইট? এখানে কি হয়, একটা প্ল্যান মানে একটা জিনিস থাকে, প্ল্যান থাকে, এইটার একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে অবজেক্ট। সাপোজ ধরেন হিউম্যান, তাই না? তো অবজেক্ট ডিক্লেয়ার করে কেমনে, অবজেক্ট কি এটা আপনার ইউজ করে আরো ক্লিয়ার হবে। ধরেন হিউম্যান অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে আপনার ক্লাসের নেম লিখতে হয় হুবহু, এখানে ছোট হাতের এইচ দিলে কিন্তু হইব না, এখানে বড় আছে বড় দিতে হবে, ছোট থাকলে ছোট দিতে হইব। হিউম্যান দিলাম, হিউম্যান, হিউম্যান এখন একটা অবজেক্ট দিতে হবে, তাই না? হিউম্যানের নাম দিলাম, যে অবজেক্টের নাম দিলাম হিউম্যান অবজেক্ট, হিউম্যান একটা, এটা হচ্ছে ক্লাসের নাম। আর এই এটার হিউম্যান অবজেক্ট, আচ্ছা এটা বেশি লিটারাল হয়ে যাচ্ছে, H1 দিই। হিউম্যান হচ্ছে আপনার ক্লাসের নাম আর এটার অবজেক্টের নাম হচ্ছে H1, মানে কি হিউম্যান ওয়ান ধরি, ঠিক আছে, হিউম্যান ওয়ান। এখন এটা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এখন এখন কি করব, H1 ডট ডিসপ্লে, আমরা চাচ্ছি এই ডিসপ্লে মেথডটা কল করতে, রাইট? আমি যদি দাঁড়ান এখানে যাই, ওপেন আচ্ছা কোডের মধ্যে যাই, সি প্লাস প্লাস, ওয়েট, এখন দেখেন আমরা যখন নর্মাল ফাংশন ক্লাস ছাড়া মেইন ফাংশনের বাইরে লিখছিলাম, তাই না? ধরেন সাপোজ এইটা ডাকছি কি গেট পাই ভ্যালিউ, এটা একদম মেইন ফাংশনের বাইরে আছে, আমরা কি করতাম, জাস্ট ফাংশনের নামটা লিখে দিতাম, তাহলে ডিরেক্ট অ্যাক্সেস পাওয়া যেত। বাট ক্লাসের মধ্যে যখন কোনো ফাংশন থাকবে, ক্লাসের মধ্যে যখন নেম এজ যাই থাকবে, এটাকে অ্যাক্সেস করতে হইলে ওর অবজেক্ট দ্বারা অ্যাক্সেস করতে হবে। অবজেক্ট দ্বারা কি, আমি যখন H1 লিখতেছি, ফার্স্টে লিখবো H1, ঠিক আছে, H1 লিখে ফাংশনের নাম লিখলাম, ধরেন ফাংশনের নাম কি ডিসপ্লে, ডিসপ্লে। আমি যদি শুধু ডিসপ্লে লিখতাম, ঠিক আছে, আর শুধু ডিসপ্লে লিখে ধরেন এখানে ফার্স্টে কি একটা স্ট্রিং এক্সপেক্ট করতেছে, এখানে দিলাম টম, তারপর কি এক্সপেক্ট করতেছে, একটা ইন্টিজার এক্সপেক্ট করতেছে বয়স, এটা দিলাম 20, এটা কোটেশন মার্কে কারণ এটা স্ট্রিং, এটা নর্মাল নাম্বার কারণ এটা ইন্টিজার, ঠিক আছে। এটা আমি যদি রান দেই আপনার ইরর দিচ্ছে, তাই না? ধরেন এই জিনিসটা ক্লাসের মধ্যে নাই, বাইরে আছে ক্লাসে, যে ভয়েড ডিসপ্লে এই, ঠিক আছে। আচ্ছা তখন এই দুইটা জিনিসও হবে না, কারণ এখানে এন হইতো, এখানে এ হইতো। এখন দেখেন তো এন নিচ্ছি এ নিচ্ছি, এটা ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছি, তাই না? এখন যদি প্রিন্ট দিই, দাঁড়ান এখানে একটা ই বাদ করছে, এখন প্রিন্ট হচ্ছে, রাইট, ইউ আর টম অ্যান্ড ইউ আর 20 years old। কারণ কি, এখন আমি যখন মেইন ফাংশন থেকে কোড শুরু হয়েছে, এখান থেকে কোড শুরু হয়েছে, হিউম্যান H1 ধরেন এটা ক্লাসের একটা অবজেক্ট, যায় আসে না, ক্রিয়েট হইলো,
ডিসপ্লে কম্পাইলার দেখবে ডিসপ্লে ডিসপ্লে কি ডিসপ্লে একটা ফাংশন, কারণ কি এটার পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা কি টাইপ ফাংশন প্যারামিটারাইজড, কারণ কি দুইটা ভ্যালু পাঠাচ্ছে। ডিসপ্লে কোথায় আছে? উপরে আছে। এখানে প্যারামিটার কি ও অ্যাকসেপ্ট করতে পারবে? হ্যাঁ পারবে। প্রথমে স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, তারপরে ইন্টিজার অ্যাকসেপ্ট করবে। প্রথমে যেটা আছে এটা এন এর মধ্যে যাবে, পরের ভ্যালুটা এর মধ্যে যাবে। তো ও এখানে ডিসপ্লেটা কিন্তু খুঁজে পাইতেছে। বাট আগের কেস যদি দেখি, এইখানে এইখানে সেম ভাবে আমি যখন ডিসপ্লে লিখবো, ও ফার্স্টে ডিসপ্লে দেখে খুঁজতে যাবে মেইন ফাংশনের বাইরে, কিন্তু গিয়ে এই জায়গাটায় আর ও পাইতেছে না। এই জায়গাটায় কি পাইতেছে না? কেন পাইতেছে না? ফাংশনটা কি ক্লাসের মধ্যে আছে। তো ক্লাসের মধ্যে আমার অ্যাক্সেস করার কি লাগবে? এই ক্লাসের অবজেক্ট লাগবে। এই ক্লাসের অবজেক্ট কি? হিউম্যানের পর H1 লেখা, তার মানে H1 হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট। ডিসপ্লের আগে এই জন্য আমি H1 লিখে দিলাম, তারপর একটা ডট অপারেটর দিব। তার মানে কি H1 এর মধ্যে ডিসপ্লে ফাংশন আছে, ওইটাকে অ্যাক্সেস করো। আমি যদি এখন রান দেই, দেখেন এই যে ইউ আর টম অ্যান্ড ইউ আর 20 years old। এখন ধরেন আমার এত কিছু করার দরকার ছিল কি? আমি তো ডিরেক্টলি মেইন ফাংশনে লিখে দিতে পারতাম স্ট্রিং নেম, ইন্টিজার এজ আর সি আউট। এটা আমি এখন আপনার একটা ধরেন ক্লাসরুম, আপনার ক্লাসরুমে কয়টা ছাত্র আছেন? 30 জন। আমি কি নেম 1, নেম 2, নেম 3, নেম 4, নেম 5 এরকম 30টা নেম নিলাম। এজ 1, এজ 2, এজ 3, এজ 4 30টা এজ নিলাম। সি আউট ইউ আর নেম 1 অ্যান্ড ইউ আর এজ 1 years old, ইউ আর নেম 2 অ্যান্ড ইউ আর এজ 2 years old, ইউ আর নেম 3 অ্যান্ড ইউ আর এজ 3 years old। এইভাবে 30 বার সি আউট দিব। কোডটা কি বিশাল বড় হয়ে যাবে না? এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ফাংশন দিয়ে তো করতে পারি। হ্যাঁ ফাংশন দিয়ে করতে পারেন, সি আউট করে দিচ্ছেন। কিন্তু আমরা ক্লাসের মধ্যে যদি করি, আমি চাচ্ছি আচ্ছা এখানে নেমটাও আমি আবার অ্যাক্সেস করব, এজটাও আমি আবার অ্যাক্সেস করব। সাপোজ এখানে আমি দিলাম সি আউট আর ইউ রিয়েলি h1.age এজ নাই, আমি নেম বলেছিলাম। এই কোডটা দেখেন, আমি ফার্স্টে কি করতেছি, হিউম্যান একটা H1 অবজেক্ট ক্রিয়েট করলাম হিউম্যান ক্লাসের। ভেরি গুড। ডিসপ্লে ফাংশনের টম আর 20 পাঠাচ্ছি, নেমের মধ্যে টম সেট হয়ে যাচ্ছে। এইখানে যে নেম n ইকুয়ালস টু n, এই নেমটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে টম। তার মানে পরবর্তীতে কি আমি যদি সি আউট করে দেই, এই ফাংশনের কাজ শেষ হইলেও আমার নেম আর এজ কিন্তু এই অবজেক্ট H1 এর মধ্যে স্টোর আছে, এর মধ্যে নেমও আছে এজও আছে স্টোর। আমি এখানে চাইলে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট, 100টা অ্যাট্রিবিউট আমি এখানে দিতে পারি। নেম, এজ, ফেভারিট কালার, বার্থডে, হ্যান ত্যান যা আছে অনেক কিছু সেভ করে রাখতে পারি। রাখার পর h1.h যদি দেই, h1 অবজেক্টের এজ চলে আসবে। h2 ডট এজ যদি দেই, h2 অবজেক্টের এজ চলে আসবে। ফেভারিট কালার দিলে ফেভারিট কালার চলে আসবে। দেখছেন, একটা অবজেক্টের মধ্যে একজনের, আপনি নিজেকে চিন্তা করেন, একটা ক্লাসরুম হচ্ছে একটা ক্লাস, আপনি হচ্ছেন, অথবা ধরেন স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? স্টুডেন্ট বডি, ক্লাসরুমের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আছে, 30টা স্টুডেন্ট আছে। তা স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, ওর মধ্যে S1 হচ্ছে আপনি, আপনার ইন্ডিভিজুয়াল অনেকগুলা মানে অ্যাট্রিবিউট থাকতে পারে না? আমি যদি একটা ক্লাসের মার্কসকে শুধুমাত্র অ্যারে দিয়ে বানাইতাম, তাহলে 30টা মার্কস জাস্ট সিরিয়ালি থাকতো, আমি আপনাদের সিরিয়ালি মার্কস পাইতাম। বাট আপনার নাম কি, এটার জন্য আরেকটা অ্যারে রাখতো। ওই অ্যারের সাথে মার্কসের অ্যারের মধ্যে কানেকশন কি, এটাও আমার অনেক কাহিনী করে করতে হইতো। আমি যদি ক্লাস ইউজ করি
আপনি ধরেন একটা ক্লাসের অবজেক্ট, আপনার যত অ্যাট্রিবিউট আছে আমি এক জায়গায় ওটা সেভ করে রাখতে পারি। H1 যদি দেই, দেখেন H1 হচ্ছে টম আর আর ইউ রিয়েলি এত, ইউ উইল বি কত, এই যে দেখেন এজও পাইতেছি H1 ডট এজ প্লাস 10। তার মানে এখানে যে এজটা যাচ্ছে এটাকে আমি চেঞ্জও করতে পারতেছি, মডিফাইও করতে পারতেছি আফটার, সেটা বানান ভুল হয়েছে, আফটার 10 ইয়ার্স এজ। এখন আমি ধরেন এই সেম জিনিস আরো আপনাদের অনেকবার করতে পারবে। এখন কি করবো, হিউম্যান তো H1 ক্রিয়েট করছিলাম, আরেকজনের জন্য করি, হিউম্যান লিখলাম, হিউম্যান H2 আরেকটা স্টুডেন্ট, ঠিক আছে, আরেকটা হিউম্যান বিং, এর মধ্যে এখন জেরি দিয়ে দিলাম, জেরি এখানে দিলাম 30। এখন যদি প্রিন্ট দেই, দেখেন এই যে ইউ আর জেরি অ্যান্ড ইউ আর 30 ইয়ার্স ওল্ড। তা দেখছেন অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা একটা অবজেক্টের দ্বারা ক্লাসের মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট আমরা সেভ করতে পারতেছি, নেম, এজ, এখানে স্পেশালাইজড ফাংশন বানাইতে পারতেছি, ফাংশন দিয়ে আমরা কাজ করতে পারতেছি। তো ক্লাস যদি আপনার ইউজ করেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি ইউজ করেন, তাহলে আপনারা অনেক মানে সুবিধা পাবেন আর কি। সি তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নাই, স্ট্রাক্ট আছে, ওটাও অনেকটা ক্লাসের মতো, বাট ওইটার সাথে ছোট কয়েকটা ডিফারেন্স আছে, যেমন অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক প্রাইভেট। এখন পাবলিক প্রাইভেটে আরেকটু পরে আসবো, আশা করি আমরা ক্লাস কেন লাগে, ক্লাস ব্যবহার করে আমরা কোডের লাইন অনেক কমায় ফেলতে পারি, কারণ ক্লাসের মেইন বেনিফিট হচ্ছে কোড রিইউজাবিলিটি। আপনি একবার একটা ক্লাসে যত লজিক আছে সব আপনি একবারে লিখে ফেললেন, এরপর যখনই ওই লজিকগুলো আপনার লাগবে আপনি জাস্ট ওই ক্লাসের একটা অবজেক্ট বানায় ডিফারেন্ট ভ্যালু পাস করবেন, ওই একই কাজ, কমপ্লেক্স যে কাজগুলো আপনি একসাথে একটা ক্লাসের আন্ডারে গ্রুপ করছেন, ওটা আপনি ইচ্ছা মতো বারবার ডিফারেন্ট ভ্যালু দিয়ে এক্সিকিউট করতে পারবেন। আশা করি ক্লাসের বেসিকটা আমরা বুঝতে পারছি, অবজেক্টের বেসিকটা বুঝতে পারছি। ক্লাসের মধ্যে জাস্ট আপনার একটা ব্লুপ্রিন্ট থাকবে, আপনি একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, বয়স থাকতে পারে, ফেভারিট কালার থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে। আর এইটা যে ব্লুপ্রিন্ট, এই যে একটা স্টুডেন্ট নামে যে একটা জিনিস আছে, একটা বস্তু আছে, মানে একটা স্টুডেন্টের যে নাম থাকে, এজ থাকে, এইখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট হচ্ছে আপনি, আপনি এই স্টুডেন্টের নাম দিবেন, আপনি যখন এই স্টুডেন্টটা হবেন আপনার একটা নাম থাকবে, আপনার একটা ফেভারিট কালার থাকবে, বয়স থাকবে, তাই না? তো এইভাবে আমরা আর কি অনেকগুলা ডেটা টাইপ ফাংশন একসাথে একটা প্যাকেজের মধ্যে বানাই রাখতে পারি, এটা হচ্ছে ক্লাস। আর ওইটার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে এক একটা অবজেক্ট। ঠিক আছে, এখন আসেন যে পরবর্তীতে যাই, কনস্ট্রাক্টর কি, তারপর আমরা সিম্পল ইনহেরিটেন্স দেখব, অ্যাক্সেস মডিফায়ার দেখব, তারপর লাস্টে ওভারলোডিং ফাংশন, ওভারলোডিং একটু দেখব, এরপর আমরা ফ্রেন্ড ফাংশন দেখব এই ভিডিওর জন্য। আর ডিস্ট্রাক্টরও দেখবো। তারপর আর কি পরবর্তী ভিডিওগুলোতে আরো অন্য অন্য টপিকগুলো দেখবো। আবার বলতেছি অবশ্যই বই ফলো করবেন, বইয়ে এক্সারসাইজ আছে, ওগুলা সলভ করা ট্রাই করবেন। আমি জাস্ট আপনাদের কনসেপ্টগুলো এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমি পরবর্তীতে আরো ভিডিও দিতে পারি প্রবলেম সলভ করার, তাহলে আমি কতগুলো প্রবলেম কালেক্ট করে ওগুলা সলভ করে দেখানোর ট্রাই করব, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। বাট আপাতত জাস্ট বেসিক গুলা ক্লিয়ার করে দিই, ওকে? গেল। আচ্ছা, ক্লাস আর অবজেক্ট দেখলাম, এখন আসেন কনস্ট্রাক্টর। আমরা ফাংশনটা আপাতত কেটে দিই, এগুলাও কেটে দিই। আপনার হিউম্যান ক্লাস আছে, ঠিক আছে, আপনি এখন চাচ্ছেন আগে কি ডিসপ্লে, যে এই যে ডিসপ্লে ফাংশনটা ছিল এটার মধ্যে আমরা নামও নিচ্ছিলাম, এজও নিচ্ছিলাম, প্রিন্টও করতেছিলাম, সব একসাথে হয়ে যাচ্ছিল, তাই না? আমরা এখন বলতে পারি যে না, আমরা এগুলা আলাদা করে করব। এখন কনস্ট্রাক্টর কি জিনিস? কনস্ট্রাক্টর কি ভাইয়া? কনস্ট্রাক্টর হচ্ছে পুরা আপনার একটা ফাংশনের মতো, জাস্ট আপনার আগে ওটা রিটার্ন টাইপ লেখা লাগে না। আর ওটা দেখেন আমি করে দেখাই তাহলে।
এটাকেই আমরা কনস্ট্রাক্টর বানাই, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? একটা কনস্ট্রাক্টর হচ্ছে পুরো একটা ফাংশনের মতো, ওইটা রিটার্ন টাইপ লিখবো না, আর ওটা রিটার্ন টাইপ নাই, ওটা কোনো রিটার্ন কিছু রিটার্ন করতে পারবে না। আর ওটার নাম সব সময় আপনার ক্লাসের নামের মতো হবে, মানে সেম হবে, সেম টু সেম, কোনো চেঞ্জ থাকবে না। এই যে এখানে হিউম্যান লিখে দিলাম, আগে ভয়েড ছিল ওটা উঠাই দিলাম, তাহলে এইটা এখন কি, এইটা একটা কনস্ট্রাক্টর হয়ে গেছে। এখন কনস্ট্রাক্টরের একটা বৈশিষ্ট্য, যখন ফাংশনটা ছিল, তাই না, এই ফাংশনটা যখন ছিল, আমার এই ফাংশনটা কল করতে কি করা লাগতো ভাইয়া, অথবা আপু, সরি, বারবার ভাইয়া বলতেছি, হিউম্যান H1, রাইট? এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্টটা দ্বারা আমি ডিসপ্লে ফাংশন কল করতাম, ফার্স্ট ব্র্যাকেট দিতাম, তারপর সামথিং মান পাঠাইতাম, সাপোজ টি পাঠাচ্ছি, এখানে 1 পাঠাচ্ছি, রাইট? এইভাবে আমার ফাংশনটা কল করতে হইতো। এখন কনস্ট্রাক্টরটাও কি একইভাবে কল করব? না, কনস্ট্রাক্টরটা কি করব, H1 ডট, এখানে কি এটার নাম কি, কনস্ট্রাক্টরে হিউম্যান, তাই না? H1 আবার কি হিউম্যান লিখবো, এমনি লিখবো না, এটা কিন্তু হয় নাই। আপনার কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখনই অবজেক্ট ডিফাইন করবেন, অবজেক্ট ডিক্লেয়ার করবেন, সাথে সাথে কনস্ট্রাক্টর যদি ক্লাসে থেকে থাকে, আগে কি, আগে তো ছিল না, তখন H1 যদি আমি কল দিতাম, দেখেন এমনি কল দিছি, কিছুই হইতেছে না। বাট আপনার যদি ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকে, ঠিক আছে, ধরেন আপাতত এইটুক বাদ দিই, এটা বাদ দিই, এটাও বাদ দিই, এখানে লিখি সি আউট হাই। দেখেন, এটা একটা ফাংশন, এটার নাম দেই হিউম্যান। হিউম্যান, এটা এখন একটা কনস্ট্রাক্টর হয়ে গেছে। এই জিনিসটা আপাতত কেটে ফেলি। দেখো, হিউম্যান H1, আমি যখনই এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম H1, আমি আমার ক্লাসে কিন্তু এখনো কোনো কনস্ট্রাক্টর নাই, আমি যদি রান দেই কিছু হচ্ছে, কোডে হচ্ছে না, আমি এইখানে এখন এটা পেস্ট করে আচ্ছা, পেস্ট করে দিলাম, হিউম্যান চলে আসলো, ঠিক আছে? এখন দেখেন, H1 যদি কল দিই, সাথে সাথে কি হয়, এই দেখেন হাই কিন্তু চলে আসছে। আমি কিন্তু কোথাও আমি কি বলছি যে এইচ কনস্ট্রাক্টর কল করো অথবা সামথিং, ওই H1 ডট হিউম্যান এরকম কিছু লিখছি না। এইটা দ্বারা আমরা কি বুঝতে পারি, কনস্ট্রাক্টর যদি আপনার ক্লাসে থেকে থাকে আর আপনি যদি অবজেক্ট ডিক্লেয়ার করেন, কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। এখন বলতে বলতে পারেন ভাইয়া আমার অবজেক্ট 10টা আছে, কি হবে, চলেন 10টা অবজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, 10টা না, আপাতত এই কয়টা করি, 2, 3, 4, 5, 4টা হিউম্যান, মানে হিউম্যানের 4টা অবজেক্ট আছে, H1, H2, H3, H4, H5। কল দিলে কি হবে দেখেন, দিলাম কল, 5বার হাই আসছে, তার মানে কি, প্রতিটা অবজেক্ট গিয়ে H1 গিয়ে একবার কল, এই কনস্ট্রাক্টর কল দিচ্ছে, H2 গিয়ে একবার কনস্ট্রাক্টর কল দিচ্ছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে বুঝা গেছে কনস্ট্রাক্টর ভাইয়া 3 টাইপের হয়, একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা, যেটার মধ্যে প্যারামিটার থাকে না। এরপর হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যেটার মধ্যে প্যারামিটার থাকে। আরেকটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টরটা আমরা একটু পরে দেখবো, পরের ভিডিওতে, ওইখানে আর একটু বুঝার বিষয় আছে, ঠিক আছে? আসেন তাহলে H1ই রাখি আপাতত। এখন ভাই এই কনস্ট্রাক্টর দিয়ে করব কি, আমরা কাজের একটা কাজ করি, হ্যাঁ? এই যে নেম আর এজ আছে, এই নেম আর এজ গুলা আমরা মেইন ফাংশন থেকে নিয়ে এখানে বসাই দিই, দাঁড়ান। আমরা প্যারামিটার ধরেন একটা এখানে ডিফল্টের কাজ তো দেখলাম, হাই প্রিন্ট করে দেখাইছে, এখন চলেন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দেখি। স্ট্রিং এন আছে আর ইন্ট
আই আছে। ওকে, এখন ওর কাজ হচ্ছে এইখানে যে নেম আর স্ট্রিং আছে এই দুইটার মধ্যে মেইন কনস্ট্রাক্টরের কাজ কি হবে, এইখানে থেকে আমি মান পাঠাবো। ঠিক আছে, এই যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কি, এইখান থেকে মান নিবে। এখানে ফার্স্টে কি এন এক্সপেক্ট করতেছে, রাইট? এন এর মধ্যে কি যাবে, যাবে হচ্ছে টম। তারপর আই এক্সপেক্ট করতেছে, আই না সরি, এ এক্সপেক্ট করতেছে, এর মধ্যে কি যাবে, একটা সাপোজ এজ গেল 20, 20 যাবে এর মধ্যে। তারপর এইখানে নেম ইকুয়ালস টু এন, তারপর এজ ইকুয়ালস টু এ। এই জিনিসটা করলাম, তাহলে ওর কাজ কি, এখান থেকে আমি টম পাঠাইতেছি। যখন অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, আমি দেখতেছি আমার ক্লাসের মধ্যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে। আমি যদি আবার এখানে এখন খালি পাঠাই তাহলে কিন্তু কল হবে না। দেখেন এইখানে ট্রিট করতেছি ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো, বাট আমার ক্লাসে কি ডিফল্ট কনস্ট্রাক্টর আছে? নাই, আছে কি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আমি যদি এটা কল দিই, দেখেন দিবে কি, কিছুই আসতেছে না, খালি আসতেছে। কারণ কি, ও আমার তো ডিফল্ট এখানে কনস্ট্রাক্টর নাই, বা এই জিনিসটা আমার কল করার জন্য এখানে আমার মান পাঠাইতে হবে। সাপোজ এই যে আগে ছিল টম আর 20, এখন যদি আমি রান করি, আচ্ছা দাঁড়ান, ও এটা তো প্রিন্ট করতেছি না এবার। এটা, আচ্ছা এটার কাজ আপাতত কাটেনি। এখানে দিচ্ছি সি আউট এন, আমি যদি এখন রান করি, এখানে নেম টম 20, তাহলে কি হচ্ছে, এই টম এইখানে এন এর মধ্যে ফার্স্টে যাচ্ছে। এই এন থেকে এই যে এন, এইখানে নেমের মধ্যে টম যাচ্ছে। নেম কোথায়, এই যে উপরে। তাহলে আমরা দেখতেছি এইখান থেকে ডিরেক্ট আমার নেমের মধ্যে টম চলে আসছে। 20 এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এজের মধ্যে গেল। এরপর সি আউট নেম যদি দেই তাহলে এখানে নেম প্রিন্ট হচ্ছে, এজ যদি দেই এজ প্রিন্ট হচ্ছে। আপনি বলতে পারতেন যে এখানে এন আর যদি এজ দেই, হ্যাঁ তাও হবে, বাট আমি যদি এন আর এ দেই তাহলে আর কি, এখানে যা মান পাঠাচ্ছি ওটাই প্রিন্ট হচ্ছে, একই জিনিস এখানে ওটাই হচ্ছে। যাই হোক, স্কোপের বিষয় ওখানে আরো পরে আসবো, যখন আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন স্কোপ কি, কোথায় কোনটা লিমিট, এটা ভালো বুঝতে পারবো। যাই হোক, এটা গেল। এখন চাচ্ছি যে আচ্ছা, আমি কনস্ট্রাক্টর দিয়ে শুধুমাত্র নাম ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, নাম ইনিশিয়ালাইজ করব। তখন তাহলে কনস্ট্রাক্টরের কাজ শুধু এটা হয়ে যায়, ঠিক আছে। আর এখন আমরা আবার ভয়েড ডিসপ্লে ডাকি। ওর কাজ কি হবে, ওর কাজ হবে জাস্ট প্রিন্ট করার, ইউ আর নেম অ্যান্ড ইউ আর এজ ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তাহলে হিউম্যান দিয়ে যখন এটা পাঠাবো, এখন দেখেন ডিসপ্লের তে আমার আর কিন্তু মান নেওয়ার দরকার পড়তেছে না। আমি এটুক কেটে দিলাম, প্যারামিটারাইজড এখন আমার লাগবে না। নো প্যারামিটার, নো রিটার্ন টাইপ, এটা জাস্ট সি আউট করে দেখাবে। আমি যদি h1 ডট ডিসপ্লে দেই, তাহলে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আমি কিন্তু কোনো মান এখানে পাঠাচ্ছি না। ও এখানে নেম প্রিন্ট করবে, এজ প্রিন্ট করবে। এগুলা কোত্থেকে পাবে, এই নেম থেকে পাবে, এই এজ থেকে পাবে। তো আমি h1 দিয়ে টম আর 20 পাঠাইছি, তাহলে ও h1 এর নেম আর মানে টম আর 20 প্রিন্ট করে দেখাবে। আমি যদি এখন দেই এটা, দেখেন ইউ আর টম অ্যান্ড ইউ আর 20 ইয়ার্স ওল্ড। আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, হিউম্যান h2 জেরি 22, এখন যদি h2 দিয়ে ডিসপ্লে কল করি, দেখেন তো কি হবে। তাহলে h2 এর মধ্যে কি আছে, জেরি আর 22। h2 এর মধ্যে বান্ডেল করা কি, জেরি আর 22। এখন h2 দিয়ে যদি এই ফাংশনটা কল দিই, তাহলে দেখেন কি আসতেছে। আচ্ছা, এখানে নিউ লাইন দেই নাই তো, Wait,
end l. You are Tom, you are 20 years old. You are Jerry and you are 22 years old. তাহলে দেখতেছি আমার অবজেক্টের মধ্যে যে ডেটা বান্ডেল করা আছে ওটা আমরা ওই ডিসপ্লে ফাংশন দিয়ে কল দিলে ওটা আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে বুঝলাম তো যে ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কি। এখন আসেন কনস্ট্রাক্টর ওভারলোডিং কি, ওভারলোড করা কি, ফাংশন ওভারলোডিংও দেখবো। আগে কনস্ট্রাক্টর ওভারলোডিংটা আমরা দেখে আসি, ঠিক আছে? আপনি চাচ্ছেন এমন একটা সিচুয়েশন, ধরেন আপনি ক্লাসে এমন কিছু ডিফাইন করছেন, হ্যাঁ, আপনি মেইন ফাংশনে আসেন। আপনি যদি ধরেন ক্লাসের আচ্ছা, হিউম্যান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা ব্যালেন্সে যাই। ক্লাসের নাম ব্যালেন্স, এখানে দিলাম স্ট্রিং নেম কাটে দিই, শুধু ধরেন আচ্ছা নেম দেই এখানে স্ট্রিং স্ট্যাটাস দেই সাপোজ, এগুলো বানাইতেছি, ঠিক আছে? এখানে দেই ডাবল মানি, ডাবল মানি। এখানে এখানে হিউম্যান কেটে ব্যালেন্স দিয়ে দিব। এটা থাকবে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো কাজ থাকবে না। আর এটা থাকবে আমার আচ্ছা দেখেন আমরা এই জিনিসটা এখানে কপি করে দিই। তাহলে দেখেন দুইটা কনস্ট্রাক্টর আমার আছে, তাই না? দুইটার নাম কি সেম, কনস্ট্রাক্টরের নাম তো ক্লাসের নামের সাথেই থাকতে হবে। তাহলে এইখানে কিছু প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে না, আর এইখানে প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে। যেহেতু এখানে করতেছে না, এস কি আর এম কি, তাই না? এগুলো তো কেটে দিতে হবে। এখানে এস পাঠাচ্ছি, এস এর মান পরে স্ট্যাটাসে ঢুকতেছে, বাট এইখানে এস মানে কি, এইখানে যে এস লিখলাম এই এসটার কাজ করার এরিয়া হচ্ছে এই ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট থেকে ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে। আমি এস যদি এই ব্র্যাকেটের বাইরে কোথাও লিখি ও চিনবে না এস কোথায়, এস কি বাইরে আছে, না নাই। এস কে এস এর ভ্যালু শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে ভ্যালিড, তো এইখানে এস আর এম কাজ করবে না, ঠিক আছে? এটা কেটে দেই, আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই স্ট্যাটাস ক্লোজড মানে 0 0, একটা 0 দিই। আর এখানে আচ্ছা এটা দিলাম। এখন দেখেন আমি মেইন ফাংশনে ব্যালেন্সের একটা এবং এই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেখানে আমি কিছু পাঠাইতেছি না, ঠিক আছে? আর ওই অবজেক্ট মানে কোনো প্যারামিটার এখানে পাঠাইতেছি না, কিছু পাঠাইতেছি না, ওই অবজেক্ট দিয়ে ডিসপ্লে কল ধরলাম। তাহলে আমি যদি রান দিই, আচ্ছা b1 ডট ডিসপ্লে, ও আচ্ছা ইরর দিচ্ছে, কারণ ইরর কেন দিচ্ছে দেখেন, এইখানে তো কোনো মান পাঠাচ্ছি না, তাই না? যেহেতু পাঠাচ্ছি না অবজেক্টের বাইরে, তখন খালি দেওয়ার দরকার নেই। যখন আমি এটা লিখতেছি, আচ্ছা আচ্ছা তাহলে
b1 লিখতেছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এটা কাইন্ড অফ ও ভাবতেছে এটা একটা ফাংশন। আমরা যখন ডিফল্ট কনস্ট্রাক্টর ডাক দিব তখন আর কি সামনে ব্র্যাকেট দেওয়া দরকার নেই। ব্র্যাকেট তখনই দিব যখন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকবে। ওকে, তো ব্যালেন্স বি ওয়ান ডট ডিসপ্লে, এটা যদি আমি কল দিই দেখেন কি আসতেছে, তাহলে স্ট্যাটাস ক্লোজড মানে হচ্ছে 0। আর এরপরে আমি আরেকটা ব্যালেন্স এখানে ক্রিয়েট করি, বাট এইবার আমি কোড মান পাঠাইতে চাচ্ছি। ঠিক আছে, এটা দিলাম বি2, এখানে আমি মান পাঠাই দিলাম যে স্ট্যাটাস ওপেন ব্যালেন্স 1000। ঠিক আছে, তাহলে আমি যদি এখন রান দিই দেখেন, আচ্ছা হ্যাঁ এই জিনিস, আচ্ছা এটা বি1 দিয়ে কল হয়েছে, বি2 দিয়ে কল। এখন দেখেন প্রথমে এই দুই লাইনের জন্য আসতেছে মানি 0 স্ট্যাটাস ক্লোজ, এরপর যখন ওপেন আর 1000 পাঠাইছি তখন আসতেছে ওপেন আর মানি 1000। এখন বুঝতে পারতেছেন ডিফল্ট আর প্যারামিটারাইজড একসাথে দুইটা আমি কাজ করাইতেছি। এখানে এটা করতেছি কারণ অনেক সিচুয়েশনে আপনি জানেন না আপনি মান পাঠাবেন কি পাঠাবেন না, তো একটা ডিফল্ট মান সেট করা থাকতে হবে না, তাই না? একটা ডিফল্ট মান থাকতে হবে। এরকম যদি আপনার সিচুয়েশন হয়, ধরেন আপনার প্রশ্ন আসলো, হ্যাঁ আপনার একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করতে হবে, প্রশ্নে বলে দিল যে ইনিশিয়ালাইজ ডিফল্ট ভ্যালুস, তার মানে কি তখন আপনার যে কোনো একটা মান ধরে নিতে হবে। আর পরে যদি বলে টেক নাম্বার ফ্রম ইউজার ইনপুট, তখন ওই মানগুলা দিয়ে করতে হবে। হ্যাঁ, তা আপনি ডিফল্ট মানও থাকবে, এরপর আপনি মানও পাঠাবেন। এই জিনিসটা আমরা কেমনে করতে পারবো? এই জিনিসটা আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে করতে পারবো। আমরা এখানে কি করলাম, কনস্ট্রাক্টর ওভারলোড করলাম। নামে ওভারলোড কেন, দেখেন সোজা বাংলায় কি, একটা কনস্ট্রাক্টর ছিল, ওর নাম কি, ওর নাম তো ব্যালেন্স, ক্লাসের নাম। ওরে লোড করে বললাম যে না তুমি প্যারামিটার এখন নেও নাই, এর পরের বার তুমি প্যারামিটারও নিবা, এক জিনিস দিয়ে দুইটা কাম করাইতেছি, তাই না? এর মানে কি, এই কনস্ট্রাক্টরটারে আমরা ওভারলোড করে দিলাম। ঠিক আছে, যখন কনস্ট্রাক্টরের ও কনস্ট্রাক্টর ওভারলোড কখন হবে, যখন আপনার একটা ডিফল্ট থাকবে আর আরেকটা কি, আরেকটা প্যারামিটারাইজ থাকবে, তখন দুইটা যদি কল দিই আর কি, একটাকে ওভারলোড করে আরেকটা বানাইতেছে, আপনি চাইলে আবার ওভারলোড করতে পারবেন এটারে, তখন ধরেন আরেকটা মানে আরো ভ্যালু পাঠাইতেছেন সাপোজ, আমি আর কিছু কোড এখানে লিখলাম। এখন আরো ওভারলোড কেমনে করি বললাম, ওরে আরো কাজ মানে একই ফাংশন দিয়ে আমি ওরে বিভিন্ন কাজ চালাইতেছি। ঠিক আছে, প্রথমে ছিল কি ডিফল্ট ভ্যালু সেট করবে, পরে কি ইউজার থেকে স্ট্যাটাস নিবে এবং মানি নিয়ে এটা সেভ করে দিবে। আমি আরেকটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট করলাম ইন্টিজার টাইপের বোনাস, এখানে ব্যালেন্সকে আবার ইউজ করলাম। আমরা কি জানি একটা নামের ফাংশন অথবা একটা নামের কনস্ট্রাক্টর দিয়ে একটাই কাজ করাইতে পারতাম, বাট আমরা একই নামের ফাংশনকে দিয়ে মাল্টিপল কাজ করাবো, ওটা হবে ফাংশন ওভারলোডিং। একই নামের কনস্ট্রাক্টর দিয়ে মাল্টিপল কাজ করাবো, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। ফার্স্টে ডিফল্টকে ওভারলোড করছি প্যারামিটারাইজড করে, প্যারামিটারাইজডকে কি বললাম মানে এস নিলাম এম নিলাম, এখানে নিলাম। এখন এই ওটাকে আবার আরেকভাবে ওভারলোড করলাম তিনটা ভ্যারিয়েবল পাঠাইয়া। ঠিক আছে, এখন আসেন এখানে আরেকটা ডিসপ্লে মেথড কল করছি, জাস্ট স্ট্যাটাস মানি সাথে বোনাসটাও প্রিন্ট করে দিবে। এখন আমি যদি মেইন ফাংশনে গিয়ে বি1 দিয়ে একবার কল দিলাম, বি2 দিয়ে একবার কল দিলাম, বি3 দিয়ে ডিসপ্লে 2 একবার কল দিলাম, আমি যদি করি তাহলে দেখেন ক্লোজড ওপেন 100, তারপর স্ট্যাটাস ওপেন 1000, বোনাস আসছে কত 300, সেখানে 2000 দিই, এটা দিই, আচ্ছা হইল। এখন দেখেন আমি যখন এইখানে বি1 লিখছি, ও বি1 এর পর ফার্স্ট ব্র্যাকেট নাই, কোনো প্যারামিটার পাঠাইতেছি না, কম্পাইলার বুঝবে আচ্ছা এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, বি1 কে দেখবে, বি1 কে দেখে বলবে ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ কি ও কোনো ভিতরে কোনো এই যে মান পাঠাইতেছে না, হাবিজাবি মান কোনো কিছু পাঠাইতেছে না, তাই না? তো কম্পাইলার বুঝবে আচ্ছা ও হচ্ছে ডিফল্ট, ডিফল্ট ও ক্লাসের মধ্যে যাবে, ক্লাসের মধ্যে গিয়ে দেখবে ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা, ডিফল্ট কনস্ট্রাক্টর এইটা, এটার মধ্যে কোনো প্যারামিটার নাই, তখন বি1 দেখলে যদি প্যারামিটার না পাঠায় এটা কল হচ্ছে। এরপর আসে নেক্সট লাইন, নেক্সটে এইখানে এসে দেখতেছে হ্যাঁ বি2, বি2-র মধ্যে কি প্যারামিটার আছে, এখন প্যারামিটারাইজ তো আমার দুইটা আছে, এটা আছে এটা আছে, কল কোনটা হবে উপরেরটা না নিচেরটা?
এখন বুঝবে কেমনে? এখন বুঝবে নাম্বার অফ প্যারামিটারস দিয়ে, ঠিক আছে? নাম্বার অফ প্যারামিটারস, কয়টা প্যারামিটার সেন্ড হচ্ছে। একটা হচ্ছে একটা হচ্ছে ভিতরে কি একটা কমা, কমার ডান বাম পাশে একটা ডান পাশে একটা, দুইটা প্যারামিটার সেন্ড হচ্ছে। তাহলে এটা ডাকবে কোনটা? সেকেন্ডটাকে, সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা আছে এইটাকে ডাকবে। এখন থার্ডে যখন আসছি বি3, এইখানে কয়টা মান পাঠানো হচ্ছে? তিনটা, একটা দুইটা তিনটা। তিনটা কোনটা নেয়? কম্পাইলার এসে দেখবে কোন কনস্ট্রাক্টর তিনটা মান নেয়, এই কনস্ট্রাক্টর তিনটা মান নেয়, তখন এইটাকে ডাকবে। এইভাবে কনস্ট্রাক্টরের নাম সেম হওয়া সত্ত্বেও দেখেন তিনটারই নাম হচ্ছে ব্যালান্স, নামে কিন্তু সেম। কম্পাইলার চিনতেছে কেমনে কয়টা প্যারামিটার ওর মধ্যে আছে এটা দেখে। এইটাই তো জিরো প্যারামিটার, কোনো প্যারামিটারই নাই। এটাই দুইটা প্যারামিটার, এটাই তিনটা প্যারামিটার। এইভাবে কম্পাইলার চিনতেছে যে আচ্ছা তিনটা ডিফারেন্ট কনস্ট্রাক্টর। আর এইভাবেই একটা কনস্ট্রাক্টরকে আমরা বারবার ডিফারেন্ট কাজে ইউজ করতেছি, এটাকেই বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আশা করি বোঝানো গেছে। এখন আসেন, কনস্ট্রাক্টর তো বুঝলাম, এবার আসেন এগুলা কেটে দিই। এগুলা আপাতত কেটে দিই। ডিস্ট্রাক্টর কি জিনিস ভাই? কনস্ট্রাক্ট করা তো বুঝলাম, ডিস্ট্রাক্টর কি? ডিস্ট্রাক্টর সিম্পলি এমন একটা সাইন দিবেন, টিল্ডে সাইন। এটা আপনার ল্যাপটপে অথবা কিবোর্ডে ট্যাবের উপরের যে সাইন, ট্যাবের উপরে দেখবেন এই সাইনটা আছে, শিফট দিয়ে ট্যাবের উপরের বাটনটা প্রেস করলে এই ক্যারেক্টারটা আপনারা পাবেন ওয়ানের বাম পাশে। এটা দিয়ে আপনি যদি শুধু ব্যালেন্স লিখে দেন, চালান। আচ্ছা দেখেন, আমরা একটা কনস্ট্রাক্টর ডিফাইন করলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? এটার মধ্যে কি আছে? কনস্ট্রাক্টর ইজ কল্ড, এই লেখাটা আছে। আর এটা আমি এখানে জাস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তাহলে কি কনস্ট্রাক্টর সাথে সাথে কল হওয়ার কথা না? হ্যাঁ হইছে, কনস্ট্রাক্টর ইজ কল। কনস্ট্রাক্টর যখন কল হচ্ছে, এটার বেশি ডিটেলসে যাব না ভিতরে কি হচ্ছে, জাস্ট মনে রাখবেন একটা জায়গায় অ্যালোকেট হচ্ছে, ঠিক আছে? আপনার মেমোরিতে আপনি অবজেক্ট ক্রিয়েট করছেন, এই অবজেক্টটা আপনার মেমোরিতে একটা ফিজিক্যাল জায়গা দখল করে রাখছে। এখন আপনি যদি অবজেক্টের পর অবজেক্ট, অবজেক্টের পর অবজেক্ট ক্রিয়েট করেই যান, আপনার র্যাম ফুল হয়ে যাবে না? আপনার র্যাম আছে 8 জিবি, আপনি 50,000টা অবজেক্ট ক্রিয়েট করলেন, এক পর্যায়ে না এক পর্যায়ে 8 জিবি র্যাম তো ভরে যাবে। এত অবজেক্ট তো ও মনে রাখতে পারবে না। তাই আমরা কি করতে পারি, একটা অবজেক্টের কাজ শেষ হয়ে গেলে অবজেক্টটাকে ডিলিট করে দিতে পারি। কনস্ট্রাক্ট মানে কি? গড়ে তোলা, তাই না? ডিস্ট্রাক্ট মানে কি? ধ্বংস করা। তাহলে সিমিলারলি আমি এইখানে একটা ডিস্ট্রাক্টর কল করব। ডিস্ট্রাক্টর কেমনে কল করে? ফার্স্টে আপনি এই জিনিস কনস্ট্রাক্টরটাকে কপি করবেন, এখানে বসায় দিবেন। এই দেখেন এইটা কিন্তু এখন একটা কনস্ট্রাক্টর আছে, তাই না? কনস্ট্রাক্টর মতো লাগতেছে। পিছনে জাস্ট টিল্ডে সাইনটা লাগাই দিবেন, এই সাইনটা, এই যে স্কুইগলি লাইনের মতো। আর এইখানে আপনি চাইলে যে প্রিন্ট করতে পারেন যে কোনো কিছু। ডিস্ট্রাক্ট হওয়ার সাথে সাথে একটা মেসেজও ও প্রিন্ট করে দিবে। হ্যাঁ, ডিস্ট্রাক্ট লিখে দেই, ডিস্ট্রাক্টর ইজ কল্ড। এখন দেখেন ডিস্ট্রাক্টর কিন্তু এরকমই, ডিস্ট্রাক্টরে কিন্তু কখনো প্যারামিটার পাঠাইতে পারবেন না, ঠিক আছে? ডিস্ট্রাক্টর এটা লিখলে অটোমেটিকলি কল হয়ে যাচ্ছে। আমি রান যদি দেই, কনস্ট্রাক্টর ইজ কল্ড, ডিস্ট্রাক্টর ইজ কল্ড। আসেন একটা ফান এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে? এখন দেখুন, অবজেক্ট কয়টা কল দিলাম? 4টা। আগের বার কি দেখছিলাম, যখন শুধুমাত্র একটা ছিল, রাইট? কেটে দেই, রান দেই, আসতেছে কি? কনস্ট্রাক্টর ইজ কল্ড, ডিস্ট্রাক্টর ইজ কল্ড, ভেরি গুড। এখন এইটা যদি আমি আরো 4টা অবজেক্ট ক্রিয়েট করি, কি আউটপুট আসতে পারে? এটা আপনাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এমসিকিউতে অথবা সামথিং। আমার কি আসবে? কনস্ট্রাক্টর ইজ কল্ড, ডিস্ট্রাক্টর ইজ কল্ড, কনস্ট্রাক্টর ইজ কল্ড, ডিস্ট্রাক্টর ইজ কল্ড, এইভাবে আসবে। রান দিয়ে দেখি চলেন। দেখেন আগে
সব কয়টা কনস্ট্রাক্টর কল হয়েছে, তারপর সব কয়টা ডিস্ট্রাক্টর কল হয়েছে। তার মানে কি, মেমোরি অ্যালোকেশনের কাজ আগে হচ্ছে, অবজেক্ট আগে যতগুলা পাঠাইছেন সবগুলা মেমোরিতে কাজ করতেছে, সবগুলার জায়গা ক্রিয়েট হয়েছে মেমোরিতে। সবগুলার জায়গা ক্রিয়েটের পর কাজ, ক্রিয়েটের পর কাজ কি, এই জিনিসটা প্রিন্ট করা। সব কয়টা অবজেক্ট আগে এই জিনিসটা আগে জায়গা দখল করে এই জিনিসটা এক্সিকিউট করবে, করার পর সব কাজ এক্সিকিউট করার পর গিয়ে সব কয়টা অবজেক্ট ডিস্ট্রাক্ট হবে। বুঝতে পারছেন? এই জন্য এই আউটপুটটা আসতেছে। এখন কনস্ট্রাক্টর ওভারলোডিং তো পড়ছি, ফাংশন ওভারলোডিংটা দেখি। একদম সিম্পল। কনস্ট্রাক্টর যা দেখছিলেন, কনস্ট্রাক্টর ওভারলোডিং ফাংশন ওভারলোডিং এ একই জিনিস। দেখি আমরা, আমি টাইপ করে তারপর আনতেছি, তাহলে টাইম সেভ। আচ্ছা দেখেন, আমি দুইটা, আচ্ছা এইটার নামও আমি সেম দিয়ে দিই, হ্যাঁ। আমরা ফাংশন যখন পড়ছিলাম শুধু, আমি তো দেখাইছিলাম যে ডিফারেন্ট নাম দিয়ে ডিফারেন্ট কাজ করাইছি। আমি চাচ্ছি আমার ফাংশনের নাম গ্রিটই থাকবে, আমি ফাংশনের নামে চেঞ্জ করব না। ঠিক আছে? অনেকগুলা নামের ফাংশন থাকলে আমি পরে ভুলে যাব কোনটা দিয়ে কাজ করতে হবে। আমি চাই যখন আমি নাম পাঠাবো না, শুধু বলবে হাই, একটা স্মাইলি ফেস দিবে। ঠিক আছে? যখন আমি নাম পাঠাবো, হাই এর পর নাম দিবে, তারপর স্মাইলি ফেস দিবে। তার মানে কি, আমি একটা ফাংশনকে দিয়ে মাল্টিপল কাজ করাচ্ছি। এটাকে বলে ফাংশন ওভারলোডিং। দেখেন, আমি যখন ব্যালেন্স বি1, মানে ব্যালেন্স তো নাই, হ্যাঁ আচ্ছা এটা নেম দিয়ে দিই, মোর ফিটিং। নেম, নেম n1, n1 দিলাম, n1 গ্রিড। গ্রিটের পর প্যারামিটার খালি রাখছি। আরেকটা মিসকনসেপশন, ওই যে যখন বলছিলাম যখন ডিফল্ট কনস্ট্রাক্টর দেই তখন কিন্তু n1 এর পর ব্র্যাকেট দেই না, শুধু n1 দিতাম, তাই না? ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে আসিয়েন। কিন্তু যখন আমি ডিফল্ট ফাংশন মানে ধরেন একটা ফাংশন ডাকতেছি যেটার প্যারামিটার নাই, ডিফল্ট ফাংশন তো না, নন প্যারামিটারাইজ নো রিটার্ন টাইপ ফাংশন, এখানে n1 ডট গ্রিড, এটা যখন ডাকলাম কি রান হচ্ছে দেখি, খালি হাই প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি যদি ভিতরে কোনো মান দিয়ে দিই, এখানে কি দিলাম, নেম, আচ্ছা নেম না সরি টম, টম দিলাম। এখন যদি রান দেই, হাই টম, তারপর এটা হচ্ছে। তার মানে আমি কি ডেট, মানে এখানে কি প্যারামিটার পাঠাচ্ছি, এইটার উপর বেস করে আমার কোন ফাংশন কম্পাইলার কল করবে, এটা ও ডিসাইড করতেছে। ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল খালি, তাই না? খালি ছিল, তার মানে কি, ও দেখতেছে গ্রিড, আচ্ছা গ্রিড ডাকবো, গ্রিড তো দুইটা আছে, কম্পাইলার ভাবতেছে কোন গ্রিড ডাকবো। এখানে প্যারামিটার নাই, তাহলে ফার্স্টটা ডাকবো। আমি যদি এখানে প্যারামিটার দিয়ে দেই, প্যারামিটার যদি দিয়ে দেই টম, তাহলে ও দেখবে আচ্ছা একটা প্যারামিটার আসছে, কি টাইপের প্যারামিটার, নেম, তাহলে এই জিনিসটা তখন কল হবে। ঠিক আছে? এমন বলতে পারেন আচ্ছা শুধুমাত্র কি প্যারামিটারের, মানে টাইপ, কয়টা প্যারামিটার, কি টাইপের প্যারামিটার, এটা দিয়েই হবে, আর কোনো ভ্যারিয়েশন আছে কিনা? আচ্ছা, আচ্ছা আমি আরেকটা ফাংশন লিখলাম, দেখেন গ্রিড। আমি কনস্ট্রাক্টর ওভারলোডিং এর সময় কি বলছিলাম, কেমনে ডিফারেন্সিয়েট করা যায় নাম্বার অফ প্যারামিটারস, আরেকভাবে ডিফারেন্সিয়েট করা যায় টাইপ অফ প্যারামিটারস। এটা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রেও, ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রেও। তখন বলতে ভুলে গেছি, দেখেন প্রথমে যখন এটা ছিল, এটা কোনো প্যারামিটার নাই, n1 দেখতেছে। আচ্ছা এখানে দাঁড়ান, আরেকটা দিই, নেম n0, n0 দেখেন ফার্স্টে n0, হ্যাঁ একটা অবজেক্ট, অবজেক্ট n0 দিয়ে আমি গ্রিড ডাকতেছি, হ্যাঁ। গ্রিডের মধ্যে আমি ফার্স্টে কোনো মান পাঠাইতেছি না, তখন দেখবে আচ্ছা কোনটা প্যারামিটার নিচ্ছে না, এখানে প্যারামিটার পাঠায় নেই, কোনটা প্যারামিটার নিচ্ছে না, দেখবে যে গ্রিড এই যা এটা প্যারামিটার নিচ্ছে না, এই জন্য শুধু হাই প্রিন্ট হবে। ঠিক আছে? এখন সেকেন্ডটায় টম পাঠাচ্ছি, আর আরেকটা কি ছিল,
আচ্ছা দেখেন, এখন কি হইতেছে দেখেন, প্রথমেরটায় কোনো প্যারামিটার নাই, দ্বিতীয়টায় একটা প্যারামিটার স্ট্রিং এক টাইপের, দ্বিতীয়টায় নেম আছে, আচ্ছা নেম আছে আর নেম টু আছে, ঠিক আছে, মানে দুইটা প্যারামিটার। আর চতুর্থটায় স্ট্রিং টাইপের ডেটাই নাই, ও ইন্টিজার ডেটা এক্সপেক্ট করতেছে। এখন আমরা সবগুলা প্রিন্ট করি, ঠিক আছে। দেখেন ফার্স্ট, আচ্ছা একটাতে এন্ডেল নাই, চারবার প্রিন্ট হয়েছে। ফার্স্টেরটা কি হয়েছে, এইটার জন্য প্রিন্ট হয়েছে, এখানে কোনো প্যারামিটার নাই দেখে ও কম্পাইলার বুঝতে পারছে আমি এখান থেকে প্যারামিটার পাঠাই নাই। প্রথম ফাংশনটা দেখেন প্যারামিটার নাই, কোনটায় প্যারামিটার এক্সপেক্ট করে না, এইটার মধ্যে, তাহলে এটা প্রিন্ট হবে। দ্বিতীয়টায় n1 দিয়ে এইখানে আমি কি করতেছি, টম পাঠাচ্ছি, একটা প্যারামিটার কে নিচ্ছে, এই দ্বিতীয় ফাংশনটা, এটা শুধু একটা নেম এক্সপেক্ট করতেছে, তাহলে হাই তারপর যে নেমটা পাঠাবো, আমি এখানে টম পাঠাইছি তাই টম পরে স্মাইলি ফেস, হাই টম প্রিন্ট হয়েছে। পরেরটায় টম আর জেরি পাঠাইতেছি, এখন দুইটা প্যারামিটার কই একসেপ্ট করতেছে, এই যে দেখেন নেম, নেম টু, হাই টম অ্যান্ড জেরি, হাই টম অ্যান্ড জেরি প্রিন্ট করতেছে। এখন চতুর্থটায় দেখেন, এটাতেও একটা প্যারামিটারই পাঠাইছি, তাহলে তো আপনার কনস্ট্রাক্টরে যখন দেখাইছিলাম বলতে পারেন ভাইয়া যে এটা তো একটা, এখানে বুঝতেছে কেমনে, এখানে দেখেন এটা স্ট্রিং ছিল আর এটা ইন্টিজার, তাই এখানে একটা এখানেও একটা, কিন্তু তফাৎ কি, এটা স্ট্রিং একসেপ্ট করে, এটা ইন্টিজার একসেপ্ট করে, এই জন্য 20 পাঠাইলেও তখন ও ঠিক ফাংশনটাই কল করবে। তাহলে আমরা ফাংশন ওভারলোডিংটাও বুঝে গেলাম। কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রেও খালি নাম্বার অফ প্যারামিটারস না, টাইপ অফ প্যারামিটারস। তাহলে আপনাদের মনে রাখার উপায় কি, ওভারলোডিং কখন হয়, ওভারলোডিং হ্যাপেন্স when there is change in the number of parameters or type of parameters are changed in a function, ইন এ ফাংশন অথবা ইন এ কনস্ট্রাক্টর। তাহলে কখন চেঞ্জ ওভারলোড হবে, যখন আপনার প্যারামিটারের টাইপ একই নামের ফাংশন অথবা একই নামের কনস্ট্রাক্টরে যদি আপনার প্যারামিটারের টাইপ এবং অথবা প্যারামিটারের সংখ্যা অথবা দুইটাই একসাথে চেঞ্জ থাকে, তখনই ওভারলোড হচ্ছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এখন আসেন সিম্পল ইনহেরিটেন্স দেখবো, অ্যাক্সেস মডিফায়ার দেখবো, আর ফ্রেন্ড ফাংশন দেখে আজকের এটা করে দিব, একটু লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমি একটা ক্লাস ডিফাইন করছি এখানে, ক্লাসের নাম কি, প্যারেন্ট, ঠিক আছে। এটা পাবলিক টাইপ, মানে পাবলিকে আসতেছি, ইন্টিজার মানে, আচ্ছা আগে পাবলিকে আসি। এগুলাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে। আমরা একটা চার্ট দেখবো এখন। আমাদের সি প্লাস প্লাসে অ্যাক্সেস মডিফায়ার আছে তিনটা, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ঠিক আছে। তা আমরা এটা দেখি। এখন দেখেন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, আপাতত একটা জিনিস বুঝি,
যে পাবলিক যদি থাকে তাহলে আচ্ছা এইটা না, এটাও এখন আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। যদি ক্লাসের জিনিসপত্র পাবলিক থাকে, যেমন ইন্টিজার মানি, ঠিক আছে, তার মানে এইটা আমি যদি ধরেন ক্লাসের বাইরে, এটা তো ক্লাস তাই না, ক্লাসের বাইরে আমি যদি মানিটা অ্যাক্সেস করতে চাই প্যারেন্টের কাছ থেকে, আমি কি করব, প্যারেন্টের জন্য একটা অবজেক্ট খুলব, ঠিক আছে। আপনি দেখবেন আপনি যে আইডি ইউজ করেন না কেন আপনাকে একটা ফিডব্যাক দিবে। এখানে দেখেন গ্রে রং আসতেছে প্যারেন্টের আগে তাই না, আমরা দিলাম প্যারেন্ট p1। এখন সি আউট p1 ডট মানি, মানির আগে দেখেন গ্রিন আসতেছে, খেয়াল রাখিয়েন মানির আগে গ্রিন, এটা সি লায়নে হয়তো অন্য কিছু আসতে পারে, যাই হোক p1 ডট মানি। এখন যদি আমি রান করি 1000 আসতেছে, কারণ কি মানির মধ্যে 1000 ছিল। এখন আসেন এটা যদি প্রোটেক্টেড করে দিই, এখন এই লাইনটা আবার লিখবো আমি, সি আউট p1 ডট, এখন দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে, নীল রঙের কালার, ঠিক আছে, তাও দিলাম। এখন দেখি কি হয়, এই যে দেখছেন এখন কিন্তু প্রিন্ট করতে দিচ্ছে না। ইন্ট মানি ইজ প্রোটেক্টেড উইদিন দিস কনটেক্সট, ঠিক আছে। এইটার মানে কি, পাবলিক আচ্ছা প্রোটেক্টেডটা একটু পরে যাচ্ছি, ওটা ইনহেরিটেন্সের পর করলে আপনাদের সুবিধা হবে। আপাতত এটা প্রাইভেট লিখি, প্রাইভেট। দেখেন প্রাইভেট দিয়ে যদি আমি এখন এই লাইনটা আবার লিখি সি আউট, যখন পাবলিক ছিল, যখন পাবলিক ছিল কি আসছিল, ইন মানি কি আসছিল, গ্রিন আসছিল তাই না। এখন সি আউট হচ্ছে p1 ডট মানি, p1 ডট মানি, দেখেন লাল আসতেছে, তার মানে কি প্রাইভেট। এখন যদি রান দিই বলতেছে যে কি এটা প্রাইভেট, আমি এটা অ্যাক্সেস করতে পারবো না। পাবলিক মানে ক্লাস হোক, মানে পাবলিক হচ্ছে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকেই আমি জিনিসটা ওই ক্লাসের মধ্যে যা যা আছে, ভ্যারিয়েবল হোক ফাংশন হোক, যা যা আছে অ্যাক্সেস করতে পারবো। প্রোটেক্টেড হচ্ছে আচ্ছা প্রোটেক্টেড পরে যাচ্ছি, আমি বললে কনফিউজিং লাগবে। প্রাইভেট হচ্ছে এই মানি শুধুমাত্র এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস পাবো, এই ক্লাসে এই যে দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটের বাইরে গেলেই মানির মধ্যে কত আছে এটা আমরা আর জানবো না। p1 ডট মানির মধ্যে কত আছে জানবো না। এই প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মানি আছে এটার কত ভ্যালু এই দুইটা ব্র্যাকেটের বাইরে গেলে আমরা জানতে পারবো না, কিন্তু যদি এটা পাবলিক হইতো সব জায়গায় জানতে পারতাম, ঠিক আছে। এগুলাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। এখন চলেন আমি আরেকটা ক্লাস সিম্পল ইনহেরিটেন্স দেখাই, যে একটা ক্লাসকে আরেকটা ক্লাস ইনহেরিট করতেছে, এটা কেমনে লিখবো, ধরেন ক্লাস তাই না, ক্লাসের নাম হচ্ছে প্যারেন্ট মেইন ক্লাস, মেইন ক্লাসের অথবা এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, আর যারা ইনহেরিট করে তাদের বলা হয় চাইল্ড ক্লাস। তো এটার নাম আমি সাপোজ চাইল্ড দিলাম। এই জিনিসটা আপনি ওই যে ডগ, অ্যানিমাল ডগ এগুলা দিয়ে অনেক জায়গায় দেখানো হয়েছে। তো এইটা আমি চাইল্ড দিলাম, এখন আমি এটা তো এক্সট্রা একটা ক্লাস তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি চাইল্ড ইনহেরিট করবে প্যারেন্টকে। ইনহেরিটের শব্দের অর্থ কি, ইনহেরিট হচ্ছে কোনো কিছু পাওয়া, আপনি আপনার মা বাবার কাছ থেকে তাদের সম্পত্তি পাবেন এক পর্যায়ে গিয়ে তাই না, আপনি আপনার বড় ভাইয়ের কাছ থেকে, বড় বোনের কাছ থেকে তাদের পুরাতন ফোন পাইতে পারেন। আপনি ইনহেরিট করতেছেন, আপনি কোনো একটা ভ্যালু যেটা উপরের ক্লাসে ছিল ওখান থেকে টেনে আনতেছেন তাই না। এটা এখন আপনার সিনট্যাক্সটা কি, ধরেন চাইল্ড প্যারেন্টের যা যা আছে ওগুলা ইনহেরিট করবে। এখন চাইল্ড দিলাম, চাইল্ড ফার্স্টে এটা লিখে পাবলিক লিখবো, তারপর প্যারেন্ট, এরপর হইল। আচ্ছা ঠিক আছে, এইখানে দেখেন, আচ্ছা এইখানে পাবলিক কেন লিখছি এটা পরে আসতেছি। এখানে দেই পাবলিক,
এইখানে মানি না দিয়ে পি মানি দেই, তার মানে প্যারেন্টের মানি বোঝাচ্ছে। এইখানে আমি ইন্টিজার সি মানি দেই, তাই না? তাহলে চাইল্ডের মানি বোঝাচ্ছে ইকুয়ালস টু 10 টাকা। বা আমার প্যারেন্টের কাছে, আমার গার্ডিয়ানের কাছে 1,000 টাকা আছে। সাপোজ আমার মায়ের কাছে 1,000 টাকা আছে, আমার বাবার কাছে 1,000 টাকা আছে, আমার কাছে কত 10 টাকা আছে, তাই না? খুব কম, সাধারণ, আমি ধরেন বাচ্চা, ঠিক আছে, আমার কাছে টাকা কম আছে। এখন আমি এইটা যদি ধরেন এই জিনিসটা লেখা নাই, ও এখনো প্যারেন্টকে ইনহেরিট করতেছে না, আমার প্যারেন্টকে প্যারেন্টের যে 1,000 টাকা আছে এটা পাইতে হলে কি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হতো। প্যারেন্ট P1 P1 ডট মানি, এটা যদি দেই, এখন এর আগে একটা সি আউট লাগাই দিই, ঠিক আছে, এটা যদি দেই তাহলে কি 1,000 আসতেছে, রাইট? এখন আমি যদি এখানে প্যারেন্ট না, এই লাইনটা কমেন্ট আউট করি, ধরেন নাই, চাইল্ডের ক্লাস ক্রিয়েট করি, চাইল্ড C1, এখন আমি P1 এর জায়গায় C1 দিয়ে চাইল্ডের মানি চাইল্ড ক্লাস দিয়ে কল করি, ঠিক আছে, এটা যদি করি তাহলে কত 10 আসতেছে, স্বাভাবিক, চাইল্ড ক্লাসের অবজেক্ট, চাইল্ড ক্লাসের সি মানি হচ্ছে 10, আমি সি মানি C1 দিয়ে অ্যাক্সেস করতেছি, C1 হচ্ছে চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট। এখন আসেন C1 দিয়ে ডট সি মানি না দিয়ে আমি যদি পি মানি দেই, পি মানি কোথায় আছে? প্যারেন্ট ক্লাসে। চাইল্ড ক্লাসে তো সি মানি, পি মানি তো নাই। আমি যদি দেই কি আসে দেখি, ইরর আসতেছে। ইররের কি বলে এখানে, ক্লাস চাইল্ড হ্যাজ নো মেম্বার নেমড পি মানি। তার মানে বলতেছে তুমি C1 দিয়ে পি মানি কেন ডাকতেছো? সি চাইল্ডের মধ্যে তো পি মানি নামে কিছু নাই, সি মানি আছে। কিন্তু আমি চাইল্ডকে যদি, মানে প্যারেন্টকে যদি চাইল্ড ইনহেরিট করে, ও যদি মা বাবার কাছ থেকে এই টাকাটা পায় তখন কি হবে দেখি। দেখেন, চাইল্ড ক্লাসে দিলাম, এটা লেখার পর একটা এরকম কোলন দিব, তারপর লিখবো পাবলিক, কেন লিখতেছি পরে আসতেছি, পাবলিক প্যারেন্ট দিলাম, প্যারেন্ট, ঠিক আছে। এখন সি মানি, এখন যদি আমি আবার এই লিখে দেই এটা, এই যে C1 ডট পি মানি, আগে যখন এইটুক ছিল না, এটা তো অ্যাক্সেস পায় নাই, এখন যদি দিই দেখেন তো কি আসবে। এখন দেখেন 1,000 কিন্তু চলে আসছে, তার মানে কি প্যারেন্ট ক্লাসে যা যা থাকবে সব কিছু চাইল্ড ক্লাসে অটোমেটিক চলে আসবে। আপনার এখানে লেখা লাগবে না আবার নতুন করে পি মানি ইকুয়ালস টু 1,000। যদি আপনি ইনহেরিট কোনো ক্লাস অন্য ক্লাসকে ইনহেরিট করে, ওই ক্লাসে হাবি জাবি যা থাকুক, 100টা ভ্যারিয়েবল আছে, 100টা ভ্যারিয়েবল অটোমেটিক এখানে চলে আসবে। বুঝা গেছে? ক্লিয়ার? এখন আসেন, এইখানে পাবলিক লিখতেছি কেন? এইখানে পাবলিক লেখার মানে এইখানে যে আমার ধরেন ক্লাস প্যারেন্ট ক্লাসের মধ্যে ইন্টিজার পি মানি নামে একটা, মানে পি মানি নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে। এই জিনিসটা কি, এটা পাবলিক, মানে প্যারেন্ট ক্লাসের বাইরে যেখান থেকে হোক আমি অ্যাক্সেস পাবো। তার মানে এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা চাইল্ড ক্লাসে কিভাবে আসবে? এইখানে যখন পাবলিক লিখতেছি আর ইন্টিজার সি মানি লিখতেছি, এটার মানে কি সি মানি পাবলিক, সি মানি যে কোনো মানুষ পাবে, ঠিক আছে। বাট এই চাইল্ড ক্লাসে যে পি মানি আসে, এই জিনিসটা চাইল্ড ক্লাসে কেমনে আসবে? এখানে যদি পাবলিক না দিয়ে প্রাইভেট লিখে দিই, তার মানে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, আমার কাছে 10 টাকা আছে, আমার বাবার কাছে আছে 1,000 টাকা, আমি এটা যদি পাবলিক লেখা থাকে, তার মানে আমি সবাইকে বইলে বেড়াইতেছি ভাই আমার বাবা আমাকে 1,000 টাকা দিছে, আমার কাছে 1,000 টাকা আছে, সবাই জানে আমার কাছে 1,000 টাকা আছে, তাই না? বাট আমি যদি এখানে আর আমার কাছে 10 টাকা আছে, আমি সবাইকে বলতেছি ভাই আমার কাছে 10 টাকা ছিল, আমার বাবার কাছে 1,000 টাকা ছিল, সে আমাকে 1,000 টাকা দিছে। বাট আমি যদি এখানে প্রাইভেট লিখে দিই, তার মানে দাঁড়াচ্ছে কি আমি সবাইকে গিয়ে বলতেছি ভাইয়া আমার কাছে 10 টাকা আছে, আমাকে কিন্তু আমি গিয়ে শুধুমাত্র বলবো ভাই আমার কাছে 10 টাকা আছে, সি মানি আমার কাছে, চাইল্ড, আমি চাইল্ড, আমার কাছে সি মানি আছে, আমার কাছে 10 টাকা আছে। আমার প্যারেন্ট কিন্তু, যে প্যারেন্ট ক্লাস যাকে আমি ইনহেরিট করছি, সে কিন্তু আমার 1,000 টাকা দিছে, বাট এটা আমি কাউরে বলতেছি না। এটা আমি কেমনে ঠিক করলাম, এই যে প্যারেন্টের আগে প্রাইভেট লাগাই দিছি। তার মানে কি
প্যারেন্ট আমাকে সবকিছু দিতেছে ঠিকই, আমার কাছে প্যারেন্টের যা আছে সব আছে, বাট ওইটা শুধুমাত্র আমি ওই ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করতে পারবো, বাইরে কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, তার মানে চাইল্ডের মধ্যে পি মানি আছে, এটার মান হচ্ছে 1000, বাট এটা আমি কখনো অ্যাক্সেস করতে পারবো না। এই যে এখন আমি যদি সি ডট পি মানি দিই, দেখেন কি আসে, এই যে ইরর দিছে। এইটা এখন আমি মজার জিনিস দেখেন, যে আমি যদি এটা ডুপ্লিকেট করি, ঠিক আছে, ফার্স্টে দেই পি মানি, এখন আমি যদি সি মানি দেই, এটা কমেন্ট আউট করি, সি মানি 10 কিন্তু ঠিকই আসতেছে, কারণ কি, সি মানি তো পাবলিক, সবাই জানে আমার কাছে 10 টাকা আছে। বাট আমি পি মানি যখন দিব, আমি কিন্তু কাউরে বলি নাই, আমার প্যারেন্টের থেকে যে 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 ভ্যারিয়েবল যা যা কিছু আমি ইনহেরিট করছি সব আমি প্রাইভেট বানায় রাখছি। এখন এই জন্য আমি যদি কল দেই, কেউ কিন্তু অ্যাক্সেস পাবে না। বুঝা গেছে? হোপফুলি এটা সিম্পল ছিল। এখন আসেন প্রোটেক্টেড। এইখানে প্রাইভেট দিলে তো পাচ্ছি না, বাট আমি যদি এখানে প্রোটেক্টেড দিই, তখন কি হবে? ঠিক আছে, আচ্ছা, উম, এখন ধরেন এইখানে পাবলিক না, প্যারেন্ট হচ্ছে, প্যারেন্ট হচ্ছে ওর যে পি মানি আছে ওটাকে পাবলিক না, ওটাকে প্রোটেক্টেড বানায় রাখছে সাপোজ। এইখানে যা যা লিখবো ওইটা হচ্ছে এর নিচে যে ডেটা টাইপ ফাংশন থাকবে ওইটা কি টাইপের, আর এইখানে যেটা লিখবো এটা হচ্ছে প্যারেন্টের যা যা ছিল ওটাকে আমি কিভাবে আনতেছি আমার মধ্যে। ঠিক আছে, ধরেন প্যারেন্টের পি মানি হচ্ছে প্রোটেক্টেড, ঠিক আছে, আমি সাপোজ প্যারেন্ট পি ওয়ান গেল, পি ওয়ান ডট পি মানি দিলাম সাপোজ। এখানে এখন যদি প্রিন্ট করতে যাই, তাহলে বলবে যে তুমি প্রিন্ট করতে পারবা না, কম্পাইলার বলতেছে, কারণ কি, পি মানি হচ্ছে প্রোটেক্টেড, পি মানি হচ্ছে প্রোটেক্টেড, ঠিক আছে। বাট চাইল্ড এইখানে যা যা আছে সবকিছুকে পাবলিক আকারে ইনহেরিট করবে, ঠিক আছে। এখন দেখেন এইখানে এটা প্রোটেক্টেড, এইটাকে আমি পাবলিক আকারেই, ধরেন প্যারেন্টের যা যা আছে এটাকে পাবলিক আকারেই আনলাম, ঠিক আছে। তাহলে কি দাঁড়ানোর কথা, যে আচ্ছা এটা প্রোটেক্টেড ছিল, বাট এটারে তো আমি পাবলিক বানাই এখানে আইনে ফেললাম, তাই না? চাইল্ড একটা ক্লাস ক্রিয়েট করি, মানে সি অবজেক্ট ক্রিয়েট করি চাইল্ড ক্লাসের, সি ওয়ান, সি ওয়ান দিলাম, সি ওয়ান ডট সি মানি হচ্ছে, এখন যদি পি মানি দেই এখনো কিন্তু ব্লু, এটা আমি যদি দেই দেখেন, এখনো যদি রান করি, এটা কমেন্ট আউট করে দেই, না এটা না, সরি, এখনো যদি রান দেই, সরি এটা কমেন্ট আউট, এখনো এরর দিচ্ছে, কারণ কি, তাও আমি অ্যাক্সেস পাবো না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এখন ধরেন আমি একটা ফাংশন বানাই, ঠিক আছে, এখানে একটা পাবলিকের মধ্যে একটা ফাংশন থাকবে, এটা ভয়েড, এটার নাম থাকবে প্রিন্ট পি মানি, ওর কাজই হচ্ছে পি মানি প্রিন্ট করা, ঠিক আছে। এখানে সি আউট, এখানে পি মানি, এখানে দেখেন এখানে কিন্তু আবার পি ওয়ান ডট এরকম কিছু করা লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা করি আপাতত। হুম, দেখেন এইখানে চাইল্ড ক্লাসের মধ্যে আমি একটা ফাংশন লিখলাম, ভয়েড প্রিন্ট পি মানি, সি আউট পি মানি। তার মানে আগে আমরা কি করতেছিলাম, ডাইরেক্টলি আমি চেষ্টা করতেছিলাম যে আচ্ছা আমার তো প্যারেন্টের কাছে 1000 টাকা ছিল, ওটা আমি পাবলিকলি প্যারেন্ট থেকে আনছি, ঠিক আছে। তা তাহলে কি আমি অ্যাক্সেস করতে পারবো? সি ওয়ান ডট পি মানি আমি যদি লিখি, আমি কি অ্যাক্সেস পাবো? পাবো না, আমাকে বলবে ইরর, তোমার কাছে অ্যাক্সেস নাই। তাহলে আমি কেমনে অ্যাক্সেস করতে পারি? সি ওয়ান ডট পি মানি না দিয়ে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি এখানে, এটার নাম কি, প্রিন্ট পি মানি। তাহলে সি ওয়ান ডট প্রিন্ট পি মানি করি, এটার কাজই কি, এটার কাজ হচ্ছে পি মানিকে প্রিন্ট করা, করলাম। এখন রান যদি দেই,
দেখেন এখন আসতেছে 1000। এখানে ঘটলোটা কি? পাবলিক আর প্রাইভেট তো খুব আরামসে বুঝছি, তাই না? প্রোটেক্টেডে একটু কমপ্লেক্স। এখানে হচ্ছে কি, আপনার যদি পাবলিক থাকে কোনো ক্লাস, যদি কোনো ক্লাসের জিনিস পাবলিক থাকে, যেমন ইন্টিজার সি মানি পাবলিক, এটা আপনি যেখান থেকে খুশি ক্লাসের মধ্যে হোক, ইনহেরিটেড ক্লাসের মধ্যে হোক, মেইন ফাংশন থেকে হোক, সব জায়গা থেকে অ্যাক্সেস পাবেন। এর পরের ডিগ্রি হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড শুধুমাত্র যে ক্লাসে আসে ওই ক্লাসে অ্যাক্সেস পাবে, এবং ওই ক্লাসকে যে ইনহেরিট করবে, যেমন চাইল্ড ক্লাস, ওর মধ্যে অ্যাক্সেস পাবে। দেখেন আমি যে এখানে প্রিন্ট মানি দেখতে চাইতেছি, আমি কিন্তু ডাইরেক্টলি এটাকে অ্যাক্সেস করি নাই। আমি একটা মানে ঘুইরা ফিরা গেছি এই পর্যন্ত। এইখান থেকে C1 দিয়ে এডারে কল দিছি, প্রিন্ট পি মানিরে। কম্পাইলার দেখতেছে প্রিন্ট পি ওয়ান C1, C1 কি? চাইল্ড ক্লাসের অবজেক্ট। চাইল্ড ক্লাসের অবজেক্ট কি ডাকতেছে? প্রিন্ট পি মানি। প্রিন্ট পি মানি কোথায় আছে? চাইল্ড ক্লাসের মধ্যে আছে। ও কি করতেছে? পি মানিকে কল করতেছে। পি মানি এখন কি? পি মানি হচ্ছে 1000 টাকা। কেমনে জানলাম? কারণ আমি প্যারেন্টকে ইনহেরিট করছি। কোন মোডে ইনহেরিট? ওইখানে কি ছিল? যে জিনিসটা আমি ইনহেরিট করছি ওটা কি ছিল? প্রোটেক্টেড ছিল। তার মানে প্রোটেক্টেড থাকলে প্যারেন্টের মধ্যেও এটার অ্যাক্সেস থাকবে, চাইল্ডের মধ্যেও এটা অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? আর যদি আমি এটা প্রাইভেট করে দিই, এখন দেখেন আমি যদি এটা ডিরেক্ট প্রাইভেট করে দিই, এখন যদি ডাক দিই, এখন দেখাবে ইরর। কারণ কি? এখন এই জায়গায়ও এটা অ্যাক্সেস পাবে না। প্রাইভেট থাকলে শুধু ওই ক্লাসের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকবে, আপনি ইনহেরিট করলেও ওটা পাবেন না। আমার প্যারেন্ট যদি 1000 টাকা লুকায় রাইখে দেয়, শেলফের উপর রাইখে দেয়, আমি তো নাগাল পাবো না ভাই, আমাকে সে দিতেছে না। প্রোটেক্টেড মানে আমাকে সে অ্যাক্সেস দিতেছে, এটা বাইরে থেকে কেউ নিতে পারবে না, আমার থ্রুতে তার কাছ নিতে হবে। ঠিক আছে? চাইল্ডের থ্রুতে এই জিনিসটা অ্যাক্সেস করতে হবে, এটার মানে প্রোটেক্টেড। আর যদি পাবলিক হয় তাহলে যে কেউ এসে ডিরেক্টলি প্যারেন্টের থেকে এই 1000 টাকাটা নিয়ে যাইতে পারবে। অ্যাক্সেস মডিফায়ার আশা করি বুঝতে পারছেন। এখন চারটা দেখি। ডিরাইভড ক্লাস মানে চাইল্ড ক্লাস, ঠিক আছে? বেস ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর ডিরাইভড ক্লাস হচ্ছে চাইল্ড ক্লাস। বেস ক্লাস যদি পাবলিক হয়, আর ডিরাইভ ক্লাস যদি পাবলিক মোড হয়, পাবলিক মোড বলতে কি, এইখানে যে জিনিসগুলা লিখতেছি কোন মোডে আমি ইনহেরিট করে আনছি ওটাই বুঝাচ্ছে, ঠিক আছে? পাবলিক যদি পাবলিক মোডে ইনহেরিট করে আনি, যেমন পি মানি 1000, এটা পাবলিক আছে, চাইল্ড ক্লাসেও সবকিছু পাবলিক করেই আনছি, তাহলে এটা পাবলিক। এখন বেস ক্লাস যদি প্রোটেক্টেড হয়, আর ডিরাইভড ক্লাসে যদি আমি ওটাকে পাবলিক মোডে আনি, যেমন এইখানে আনছি, এই যে প্রোটেক্টেড পাবলিক মোডে আনছি, তাহলে ওটা প্রোটেক্টেড। আর প্রাইভেট আনলে তো নট ইনহেরিটেড, প্রাইভেট থাকলে কিছুই পাবো না। তারপর যদি ডিরাইভ ক্লাস প্রোটেক্টেড মোড হয়, আর আমার বেস ক্লাস যদি পাবলিক হয়, তাহলে আমার জিনিসটা প্রোটেক্টেড থাকবে। প্রোটেক্টেড হলেও প্রোটেক্টেড থাকবে, পাবলিক হলেও প্রোটেক্টেড থাকবে। এটার মানে কি? এই জিনিসটা প্রোটেক্টেড, আমি এখানে পাবলিক যদি লিখি তাও কাজ করতেছে, দেখেন, ঠিক আছে? আর আমি যদি এখানে প্রোটেক্টেড লিখি তাও সেম জিনিসই হচ্ছে, একই জিনিস বুঝাচ্ছে, ঠিক আছে? কই গেল? এইটাই। আর যদি প্রাইভেট হয়, মানে আপনার বেস ক্লাস হচ্ছে বেস ক্লাস আপনার পাবলিক, বা ডিরাইভ ক্লাস হচ্ছে প্রাইভেট, আপনি পাবেন না, প্রাইভেট হবে, ঠিক আছে? আর প্রাইভেট থাকলে সব কয়টাই নট ইনহেরিটেড, প্রাইভেট থাকলে ওই ক্লাসের বাইরে কিছুই বাইর হবে না। তো আশা করি অ্যাক্সেস মডিফায়ার বুঝছেন আর সিম্পল ইনহেরিটেন্স বুঝছেন, যে প্যারেন্টকে সিম্পলি এটা ইনহেরিট করতেছে। আপনি চাইলে এখানে ভ্যারিয়েবল ইনহেরিট করতে পারবে, ফাংশন ইনহেরিট করতে পারবে। এরপর সেটার আর গেটার মেথড দেখি, ঠিক আছে? সাপোজ এই ক্লাসটা নাই, ইনহেরিটেন্স তো বুঝছেন কেমনে ইনহেরিট করতে হয়। এখানে আছে প্রাইভেট, প্রাইভেট দুইটা ভ্যারিয়েবল, প্রাইভেট আচ্ছা একটা ভ্যারিয়েবল পি মানি, আমি চাচ্ছি এটা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করব, বাট আমার অ্যাক্সেস করার ওয়ে নাই। আমি তো ডিরেক্ট যদি এখন আমি এটা লিখি,
এখানে পি মানি যদি দেই, আমরা তো দেখছিলাম তাই না, এটা কি আসবে, লাল আসতেছে, তাও দেই, দিলাম, হচ্ছে না। তার মানে কি ডাইরেক্ট এটা আমি অ্যাক্সেস পাচ্ছি না, ঠিক আছে। এখন অ্যাক্সেস পাইতে পারি কেমনে, একটা ওয়ে আছে, সেটার এন্ড গেটার মেথড। সেটার এন্ড গেটার মেথড দেখি, আমি পাবলিক লিখবো। এখন দেখেন প্রাইভেট যখন লিখছি পি মানির উপরে, শুধুমাত্র এই জিনিসটাই কিন্তু প্রাইভেট আছে, ঠিক আছে। বাট আমি পাবলিক একটা ফাংশন লিখলাম যে সেট, এটা 1000 না, এটা ধরেন আপাতত কিছুই নাই, খালি, ঠিক আছে, সেট পি মানি। ফাংশনের নাম হচ্ছে সেট পি মানি, এটা রিটার্ন টাইপ নাই, এটা হচ্ছে ভয়েড ফাংশন, ঠিক আছে। ও একটা জাস্ট কাজ করবে, কি কাজ করবে, প্যারামিটার নিবে, ঠিক আছে, ইন্টিজার, সাপোজ মানি, মানি নামের একটা ইন্টিজার নিল, নিয়ে কি করবে দেখেন, এই যে, আচ্ছা এই জিনিসটা আমি আপাতত কেটে দিই। দেখেন আমি ডাইরেক্টলি তো মান প্রিন্ট করতে পারতেছি না, তাই না, তাহলে আমি পি মানি, পি ওয়ান ডট পি মানির মধ্যে যদি 10 টাকা রাখি, রাখতে চাচ্ছি, এটা তো প্রাইভেট তাই না, এটা কোনো টাকা নেই, আমি যদি ডাইরেক্ট এমনি রাখতে চাচ্ছি তাও আমাকে রাখতে দিবে না, বলবে যে তোমার এটার অ্যাক্সেসই নাই, তুমি এটা রাখতে পারবা না, দেখতে পারবা না, কিছুই করতে পারবা না। তো আমি একটা মেথড লিখলাম, একটা পাবলিক মেথড লিখলাম ক্লাস, প্যারেন্ট ক্লাসের মধ্যেই। এখানে প্রাইভেট লিখলে যে নিচে সব প্রাইভেট হয়ে যাবে এটা না। আর আপনি যদি প্রাইভেট না লিখেন, ডিরেক্টলি এইভাবে কোড করা শুরু করে দেন, তাহলে বাই ডিফল্ট ওর নিচে যা আছে ওটাকে প্রাইভেট ধরে ফেলবে, ঠিক আছে। যাক, তো পাবলিক একটা মেথড লিখলাম, এটার নাম হচ্ছে সেট পি মানি। ও একটা প্যারামিটার নেবে ইন্ট মানি, তাহলে এইখানে পি মানি ইকুয়ালস টু মানি। এখন দেখেন এই যে পি মানি যে ব্যবহার করতেছি, এই যে পি মানি, এটা তো প্যারেন্ট ক্লাসের মধ্যেই আছে, পি মানি কি বাইরে কোথাও কল হইতেছে, হইতেছে না, তার মানে ক্লাসের মধ্যেই আছে, এটাকে ইউজ করা যাবে। আমি চোরামি করে করতেছি কি, আমি এখান থেকে ধরেন আমার মানি আছে, আমার এই ফাংশনটাকে কল করব, এই যে সেট পি মানি, এটা তো পাবলিক ফাংশন, রাইট, তা আমি এখানে লিখবো পি ওয়ান, পি ওয়ান হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট, তারপর লিখবো সেট, সেট পি মানি, এই ফাংশনটা লিখবো, এটা কি পাবলিক না প্রাইভেট, এটা পাবলিক, তার মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পাবো। এখানে আমি ভিতরে লিখলাম 1000 টাকা, 1000 টাকা আমি লিখলাম, এই 1000টা যাচ্ছে কোথায়, এখানে মানির মধ্যে, মানির মধ্যে 1000 টাকা আছে। তারপর এই নিচের লাইনে আসলো, এখানে মানি, মানি যাচ্ছে কিসের মধ্যে, অ্যাসাইন হচ্ছে পি মানির মধ্যে, পি মানি কোথায় আছে, প্রাইভেট এখানে। কিন্তু তাহলে দেখেন আমি ডিরেক্টলি পি মানি অ্যাক্সেস পাচ্ছি না, কিন্তু সেট মেথড দিয়ে আমি ঘুরায় পেঁচায় এখানে এনে এখান থেকে এখানে নিয়ে এখান থেকে এখানে অ্যাক্সেস পেয়ে যাইতেছি। এইটা হচ্ছে সেট মেথড, অথবা এটার নাম হচ্ছে সেটার, ঠিক আছে। কোয়েশ্চেনে যদি সেট মেথড অথবা সেটার বলে, এই জিনিসটা বোঝায়। এখন গেটার, আমি পি মানির ভ্যালুটা দেখতে চাচ্ছি, কেমনে দেখবো, দেখেন এই ফাংশনটা কপি করলাম, আমি পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম, এটার সেট না দিয়ে আমি দিলাম কি গেট। ওর কাজ কি, ওর কাজ জাস্ট আমার এই যে পি মানি সি আউট করে দেখানো, পি মানি সি আউট করে দেখানো, ঠিক আছে। গেটার মেথড আমি সেট, সেট মেথড দিয়ে তো মান পাইছি, তা আমার গেটার মেথডে প্যারামিটার লাগতেছে না। তা আমি এখান দিয়ে সেট পি মানিতে 1000 পাঠাইছি, এরপর পি ওয়ান ডট গেট পি মানি, এইটা আমি এখন কল করব, তাহলে কি কত টাকা আছে আমি দেখতে পারবো, দেখেন দিলাম, এই যে 1000 প্রিন্ট হয়ে গেছে, কারণ কি এটা যখন ডাকতেছি এইখানে আসতেছে কম্পাইলার, কম্পাইলার আইসে দেখতেছে পি মানিকে প্রিন্ট করো, পি মানি তো ক্লাসের মধ্যেই আছে, তাহলে পারতেছে। এটার মানে কি, ইনডাইরেক্টলি আমি অ্যাক্সেস করতেছি, তাহলে কোনো প্রাইভেট ভ্যারিয়েবল যদি আমার অ্যাক্সেস করতে হয়, ওটা নিয়ে কাজ করতে হয়, প্রিন্ট করতে হয়, ওটার ভ্যালু আপডেট করতে হয়, কমাইতে হয়, বাড়াইতে হয়, এইসব যদি করতে হয় আমাকে সেটার এবং গেটার মেথড ইউজ করতে হবে, বুঝা গেছে। এখন আসেন আরেকটা ওয়েতে, লাস্ট টপিক আজকের, ফ্রেন্ড ফাংশন কেমনে কাজ করে। আচ্ছা,
সেটার এবং গেটার মেথড দিয়ে কেমনে পেলাম দেখলাম। এখন ধরেন আমি চাচ্ছি বাইরের একটা মেথড দিয়ে কোনোভাবে কি এই প্রাইভেট জিনিস অ্যাক্সেস করা যায় কিনা। আমি ফার্স্টে একটা ধরেন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। কনস্ট্রাক্টর কি আমরা তো পড়ে আসছি, রাইট? ইন্টিজার মানি ইকুয়ালস টু জিরো, পি মানি ইকুয়ালস টু মানি, ঠিক আছে, দিলাম। তার মানে প্যারেন্ট পি ওয়ান যখন ডাকবো, যদি ইন্টিজার মানি ইকুয়ালস টু জিরো হয় তাহলে পি মানি ইকুয়ালস টু মানি। এইখানে দেখেন প্যারামিটারের মধ্যে আমরা আবার একটা কন্ডিশন দিয়ে দিছি, তাহলে এইখানে এই জিনিসটা কি হচ্ছে, তাই না? আপনাদের আরেকটা জিনিস দেখাই। এইখানে আমরা যখন শুধুমাত্র ইন্ট মানি লিখতাম, তাই না, তার মানে কি এটা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, রাইট? ওখানে কিছু একসেপ্ট করতেছে। আর ডিফল্ট কনস্ট্রাক্টর কেমনে লিখতাম, এই জিনিসটাই লিখতাম। ধরেন এটা এখানে দিলাম, এইখানে খালি থাকতো। এটা ইউজ করা বেটার, তাহলে আপনার পরীক্ষায় আর কি এইভাবে দেখাবে, ঠিক আছে, যে ইন্ট পি মানি ইকুয়ালস টু জিরো, আর এইখানে ইন্ট মানি ইকুয়ালস টু পি মানি, মানে এখানে যা যদি কিছু না পাঠাই এটার মান জিরো থাকবে এই পি মানির, আর যদি কিছু পাঠাই তাহলে এটা এইভাবে হয়ে যাবে। আপনি এখন চাইলে জিনিসটাকে এইভাবে একবারে একটা কনস্ট্রাক্টরের মধ্যেও লিখতে পারেন, যদি আপনি এমনি লিখেন আর কি, ইকুয়ালস টু জিরো, একটা কন্ডিশন চেক হচ্ছে, মানে যদি আপনার মানি জিরো হয়ে থাকে, ঠিক আছে, মানে এখান থেকে আপনি যদি কিছু না পাঠান তাহলে আর কি এটাকে জিরো ধরে নিবে আর এটা জিরো সেট হয়ে যাবে। আর যদি কোনো মান পাঠান, আমি যদি এমনি প্রিন্ট করি, দেখেন কনস্ট্রাক্টর তো ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিলাম, জিরো আসতেছে, বাট আমি যদি কোনো ভ্যালু পাঠাই 12, তখন আর কি আহ, এই জিনিসটা 12 হয়ে যাচ্ছে। যাই হোক, এটা একটু কমপ্লেক্স, এত কিছু জানা লাগবে না। আপনি জাস্ট এই জিনিসটা মনে রাখেন যে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে। যদি ডিফল্ট থাকে তাহলে পি মানি ইকুয়ালস টু জিরো। এটা আপাতত কেটে দিই, এটাও কেটে দিই, এটা ইন্ট মানি। গেল। এখন এখানে আমি যদি 12 পাঠাই তাহলে এখানে গিয়ে 12 হবে, পি মানের মানটা সেট হয়ে যাবে, কারণ এটা পাবলিক, ঠিক আছে। আমরা সেটারের কাজটা কনস্ট্রাক্টর দিয়ে করতেছি, এখন এইটার ভ্যালুটা আমরা পাবো কেমনে, তাই না? ফ্রেন্ড ফাংশন দিয়ে যদি আমাকে নিতে হয়, ধরেন আমার বাইরে একটা ফাংশন আছে, সাপোজ ভয়েড, ওটার নাম হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে দিব, ডিসপ্লে। এখন আমি ডিসপ্লের মধ্যে যদি আমি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, ধরেন সি আউট করবো, সি আউট পি মানি, পি মানি। আর এরপর আমি যেহেতু এই ডিসপ্লে মেথডটা ক্লাসের বাইরে, তাহলে এটা কি পি ওয়ান দিয়ে ডিসপ্লে কল দিব না, এটাকে জাস্ট আমি, আচ্ছা এখানে 12ই পাঠাই, এখানে পি ওয়ান ডট ডিসপ্লের জায়গায় শুধু ডিসপ্লে দিব। কেন? কারণ এই ডিসপ্লে মেথডটা ক্লাসের বাইরে, ক্লাসের অবজেক্ট দিয়ে ওকে ডাকতে হবে না। ডিসপ্লে চলে আসছে। এখন এই প্রোগ্রাম যদি আমি রান দিই কি হবে? ইরর দিবে, অনেকগুলা ইরর দিবে। ফার্স্ট ইরর, আমি সি আউট করতে চাচ্ছি পি মানি, পি মানি তো এটা প্রাইভেট, তার মানে কি আর ফার্স্ট অফ অল পি মানি প্রাইভেট পাবলিকে যাওয়ার আগেও ও কি পি মানি বলে কিছু আদৌ চিনতেছে? চিনতেছে না তো, কারণ কি পি মানি শুধুমাত্র ক্লাসের মধ্যে যারা আছে ওরা চিহ্নিত করতে পারবে, তাই না? এখন এটার জন্য এই ক্লাসের একটা অবজেক্ট লাগবে। আচ্ছা ভালো কথা, সাপোজ আমি এখানে দিলাম যে এইখানে একটা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, প্যারামিটারের মধ্যেই কিন্তু আমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। সাপোজ পি টু একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে, করলাম। এখন এখানে আমি যদি দেই পি টু ডট পি মানি, তাহলে কি আসবে দেখি। এখান থেকে তো 12 পাঠাইতেছি, 12টা এখানে গিয়ে সেট হওয়ার কথা, পরে এটা ডিসপ্লে করার কথা।
আর ডিসপ্লের মধ্যেও এখানে একটা পাঠাবো। এখানে 12 কোন অবজেক্টের থ্রুতে পাঠাচ্ছি, P1 এর দ্বারা। তাহলে এখানে যেহেতু একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছে, কোন টাইপের অবজেক্ট এক্সপেক্ট করতেছে, প্যারেন্ট ক্লাসের, তাই না? তা আমি এখানে P1টা লিখে দিলাম। একটু কমপ্লেক্স লাগবে, বাট ধৈর্য ধরে দেখেন, তাও এরর দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন কি করা যায়? এখন সমস্যাটা হচ্ছে কি, আমি অবজেক্ট দ্বারাই কল করতেছি, বাট এখন আমি চিনতে পারছি যে পি মানে কি, বাট তাও এটার অ্যাক্সেস আমি পাবো না। কারণ কি, এটা হচ্ছে প্রাইভেট মেম্বার, তাই না? তা এটাকে ফ্রেন্ড বানাইতে হইলে ভিতরে গিয়ে বলতে হবে যে আমার ফ্রেন্ড, FRIEND, কোন ফাংশন ফ্রেন্ড? ডিসপ্লে ফাংশন, ঠিক আছে? এখানে ভয়েড, কোন টাইপের রিটার্ন টাইপ আগে লিখবো, ভয়েড, তারপর ডিসপ্লে ফাংশনের নাম, তারপর এখানে ব্র্যাকেট দিব আর এখানে সেমিকোলন দিব। এখন ডিসপ্লে ফাংশন কি আশা করতেছে? একটা প্যারেন্ট ক্লাসের মানে কি প্যারামিটার এক্সপেক্ট করতেছে? ইন্টিজার মানি হয়, স্ট্রিং নেম হয়, এরকম ভাবে আপনি অবজেক্টও যে কোনো ক্লাসের পাঠাইতে পাস করতে পারেন। এখন যদি এইটা দিই, দেখি তো কাজ হয় নাকি। না, এখনো সমস্যা আছে। কি সমস্যা দেখি? আচ্ছা, সমস্যা ছিল এখানে একটা ব্র্যাকেট আমি এক্সট্রা দিয়ে দিছি। পি মানে তো আপনার না, কি বলে, ফাংশন না, ভ্যারিয়েবল। এখন যদি আমি রান করি, এখন 12 আসছে, অ্যাক্সেস পাইছি, আমি দেখতে পারতেছি। এইখানে ঘটতেছে এটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি ফার্স্টে। ফ্রেন্ডের মধ্যে প্যারেন্ট P2 লিখলাম, এটার মানে কি? আমরা তো জানি ফাংশনের মধ্যে প্যারামিটার পাঠাচ্ছি, তাই না? কি টাইপের প্যারামিটার? ডিসপ্লের মধ্যে নেম, ইন্টিজার নেম পাঠাইতে পারি, তারপর স্ট্রিং, সরি, ইন্টিজার এজ পাঠাই, স্ট্রিং নেম পাঠাই। ওইভাবে প্যারেন্ট অবজেক্ট এমনিও পাঠাইতে পারি, ঠিক আছে? ফার্স্টে আমরা এইটুক দেখি, প্যারেন্ট ক্লাস, এর মধ্যে প্রাইভেট একটা ভ্যারিয়েবল আছে পি মানি। এটা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিই, পি মানির মান হয়ে যাবে 0, ওকে? আর যদি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল দিই, তাহলে এটার এখানে একটা মান আসবে ইন্টিজার। ধরেন এই যে প্যারেন্ট P1 12 পাঠাইছি, এই 12টা এই মানির মধ্যে আসছে, এই মানিটা পি মানির মধ্যে গেছে, তার মানে পি মানির মান এখন 12। এখানে 12 আপডেট হয়ে গেছে। এখন আসেন, বাইরে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে ডিসপ্লে ফাংশন। এটা দিয়ে আমরা পি মানির কত মান এটা আমরা দেখতে চাচ্ছি। যেহেতু দেখবো, ওকে গিয়ে বলতে হবে ক্লাসকে যে ভাই এটা একটা ফ্রেন্ড ফাংশন। তো এই ফ্রেন্ড ফাংশনটা আবার ক্লাসের মধ্যে গিয়ে বলতে হবে, বাইরে থেকে বললে হবে না। তাই ভিতরে গিয়ে ফ্রেন্ড, তারপর এই যে ফাংশনের পুরা নামটা লিখে দিতে হবে। পুরা নামটা লিখলাম, ওর কি কি প্যারামিটার আছে ওটা প্যারামিটার দিতে হবে, তারপর একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। এরপর বাইরে আমি ফাংশনটা ডিফাইন করলাম, ক্লাসের বাইরে, ক্লাসের মধ্যে কিন্তু না। ক্লাসের মধ্যে করলে তো পাবলিক থাকলে ডিরেক্ট কল দিলে এসে পড়তো, এটা ক্লাসের বাইরে থেকে কল দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন, সি আউট, এখন প্যারেন্ট P2, এই জিনিসটা কেন লাগতেছে? আমার ক্লাসের বাইরে থেকে তো আমি জানি না পি মানে কি, পি মানির মানে কি। এটা জানার জন্য আমার প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট লাগবে। অবজেক্টটা আমি কই পাবো? ধরেন আমি আপাতত একটা প্যারামিটার দিয়ে দিলাম যে প্যারেন্ট P2 নামের একটা অবজেক্ট প্যারেন্ট ক্লাসের আমি এক্সপেক্ট করতেছি। তখন যদি আমি পাই, প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট পাই, ওই অবজেক্টটা P2-র মধ্যে যাবে। তারপর P2 দিয়ে পি মানি আমি প্রিন্ট করে দেখাইতে পারবো। তা আমি যখন প্যারেন্ট P1 12 দিয়ে পাঠাইছি, ঠিক আছে? তখন 12টা তো এখানে গেল, P1 কিন্তু প্যারেন্টের একটা অবজেক্ট হয়ে গেছে। এই অবজেক্টটা আমি যদি আবার এখানে পাঠাই, আচ্ছা এটা পি দিয়ে দেই শুধু, তাহলে বেটার হবে। এটাও পি দিয়ে দেই, এখানে পি দিয়ে দিই। তাহলে এই যে ডিসপ্লে পি ওয়ান এর মধ্যে কি আছে? পি ওয়ান এর মধ্যে P1 দ্বারা আমি 12 পাঠাইছি পি মানির মধ্যে। তো P1 দ্বারা যেহেতু 12 পাঠাইছি, এই P1টা আমি ডিসপ্লের মধ্যে পাস করে দিচ্ছি। ডিসপ্লেতে কি একটা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট জাস্ট এক্সপেক্ট করতেছে, আমি P1 পাঠাইছি, P1 এখানে পাঠাইলাম, ও জানে আচ্ছা P1 এর দ্বারা কি গেছিল, P1 এর দ্বারা 12 গেছিল, এই জন্য তখন এই পি দ্বারা, পির মধ্যে তো P1 আছে, এই পি দ্বারা প্রিন্ট মানি, মানে পি মানি প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি আরেকটা পাঠাই এমনি, সাপোজ
তাহলে এখানে ধরেন 62 পাঠাইলাম, এখানে যদি P1ই দেই, দেখেন দুইবারই ডিসপ্লেতে P1 দিছি। আচ্ছা wait, আচ্ছা P1 একবার ইউজ করছি, আমি যদি P2 দেই, আচ্ছা 12 আসতেছে। এখন 12 কেন আসতেছে বলেন তো? কারণ আমি ডিসপ্লে করতেছি, দেখেন আমি নতুন একটা অবজেক্ট বানাইলাম P2, এর মধ্যে 62 দিচ্ছি, বাট আমি ডিসপ্লেতে তো সেই P1ই পাস করতেছি। ডিসপ্লের মধ্যে আমি যদি P2 পাস করি তাহলে কি আসে দেখেন, 62 আসতেছে। যাই হোক, আমি বুঝতে পারছি ফ্রেন্ড ফাংশনটা আপনাদের হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, আর একটু দেখিয়েন। আর যদি তাও প্রবলেম হয় আমি পরে আশা করি আবার আরেকটু ভালো করে ধরে ধরে বুঝাই দিব। আপাতত আজকে একটু কি ফ্রেন্ড ফাংশনের প্রবলেমগুলো আসলে সলভ করবেন কেমনে, সিনটেক্সটা একটু মোটামুটি মনে রাখার চেষ্টা করেন কোনটার পর কি আসে। তাহলে যে কোনো প্রবলেম আপনাকে দিলে ওইভাবে আপনি মডিফাই করে, জাস্ট ভ্যারিয়েবলের নাম যদি চেঞ্জ থাকে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে আপনি দিতে পারবেন। পরের ভিডিওতে আরো কপি কনস্ট্রাক্টর, কল বাই ভ্যালু, রেফারেন্স পয়েন্টার আর যা যা কিছু আছে ওইটা আমরা এক্সপ্লোর করব, ঠিক আছে?